আপনি যদি এলাকার একটি দোকানে মুদির দোকানদার হন, আপনি এলাকার অংশ। আপনি যদি ভ্যান চালান, রিক্সা চালান, আপনি যদি মাথায় টুকরি নিয়ে সবজি বিক্রি করেন, আপনি এলাকায় বসবাস করেন, আপনি এই সমাজের অংশ। আজকে আমাদের এই জায়গাটি তৈরি করা দরকার, যেখানে নির্ভয় নির্বিঘ্নে এলাকার সকল শ্রেণী পেশার মানুষ, একজন খেটে খাওয়া শ্রমিক সহ যে এলাকার সমস্যা উনি দৈনন্দিন যে মোকাবেলা করতে হয়, উনি নির্ভয় নির্বিঘ্নে সমাজের বিশিষ্টজনদের মাঝে উনি কথাটি নির্ভয় বলতে পারবে, সেই জায়গাটা তৈরি করা দরকার। এবং সেখানে এলাকার এই মানুষগুলি বসে সিদ্ধান্ত নেবেন এলাকার সমস্যার কিভাবে সমাধান করা যায়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেই সমস্যার সমাধান করবে। সেটি আমি বিশ্বাস করি যে আমরা যদি সমাজে এই ব্যবস্থাটা পুনরায় চালু করতে পারি এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সেখানে অংশীদারিত্ব করার জায়গা তৈরি করে দেই, এলাকার অনেক সমস্যা আমরা টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারব। আজকে কিশোর গ্যাংয়ের কথা বলেছেন। আপনাদের এলাকায় আসতে আমার একটু দেরি হয়েছে, এই জন্য আমি দুঃখিত, কারণ আমাদের এলাকাটা এখন অনেক বড় হয়ে গেছে। সকল মহল্লায় আমি যাচ্ছি আপনাদের মতো এলাকার মানুষের সমস্যা আপনাদের মুখ থেকে শোনার জন্য, যাতে আমি জানতে পারি আসলে সঠিকটা কি। সমাজে আজকে অনেক ব্যাধি, আজকে মানে যে কোনো কর্নারে যাবেন দেখবেন যে মাদক বিক্রি করছে। আমাদের এই এলাকায় আমরা বড় হয়েছি খেলাধুলা করে, যে কোনো অনুষ্ঠান হতো আমাদের বড়রা, আমাদের চাচারা, আমাদের মামারা আমাদের খেলাধুলায় ব্যস্ত রাখতেন। একদিকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতাম, আসার পর আমাদের খেলাধুলায় ব্যস্ত রাখতেন। কিন্তু আজকে 18 বছর আমি সেই খেলাধুলা খুঁজে পাই না। আমাদের সন্তানরা, আমাদের আগামীর প্রজন্ম, তাদেরকে বাবা ধরিয়ে দিয়েছে, তাদেরকে বিভিন্ন মাদক ধরিয়ে সেই পরিবার, তাদের ভবিষ্যৎ সব ধ্বংস করে দিয়েছে। আমার একটি স্পষ্ট বক্তব্য যে আমার বাবা, আমি শুনেছি, আমি দেশে ছিলাম না, যে উনি কোনো সন্ত্রাসী মাদক ব্যবসায়ীকে এলাকায় থাকতে দেয় না। এবং তার মতো আমিও আপনাদেরকে কথা দিচ্ছি, কোন মাদক ব্যবসায়ী, কোন চাঁদাবাজ, মাস্তান আমার এলাকায় ঠাঁই পাবে না। যদি থাকে তাদেরকে আমি একে একে ধরে ধরে তাদেরকে আমি জেলে ভরব। এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আমার দলের অনেক নেতৃবৃন্দ আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং খেয়াল করবেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে একটি বিশেষ গোষ্ঠী সব সময় থাকে, যে যেই দল সরকার গঠন করার দ্বার প্রান্তে থাকে তাদের উপরে ভর করে এবং তাদের নাম ব্যবহার করে তাদেরকে বদনাম করে। যদি আমার দলে কেউ থাকে যে আপনাদের উপর অন্যায় অবিচার করছে, যদি কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দিচ্ছে, যদি কোনো কিশোর গ্যাংয়ের অংশ হয়ে থাকে, যদি ওই কিশোর গ্যাংকে প্রশ্রয় দিচ্ছে, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আমাকে সেটি আপনারা জানাবেন, এবং আপনাদের পরিচয় গোপন থাকবে, এবং তাদেরকে আমি ধরে ধরে জেলে ভরব। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমার সাথে তারাই বিএনপি করবে, আমার সাথে তারাই দল করবে যারা সমাজে, এলাকায় সর্বসম্মতভাবে সবার কাছে জনপ্রিয়, সবার কাছে সম্মানিত, সবার কাছে গ্রহণযোগ্য। কোনো আজে বাজে ছেলে আমার দলের কোনো জায়গা নেই। তাই আমি আজকে সতর্ক করে যাচ্ছি, এখানে আমার দলের অনেক নেতাকর্মীরা আছেন, আপনাদের এটা ভাবার কোনো সুযোগ নাই যে আপনারা অন্যায় করবেন, যে এলাকার মানুষ আমাকে বলবে না। এই জন্যই আমি আজকে আমার বক্তব্যের শুরুতেই আমি বলেছি যে আপনাদের বক্তব্য দেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ এই অভ্যাসটা যদি আমরা করতে পারি যে এলাকার মানুষ এলাকার কথা বলবে এবং নেতারা গিয়ে শুনবে, তাহলে যদি আমার দলের কোনো নেতা কোনো অন্যায় করে অগোচরে এবং তারা ভাবে যে আপনারা তো সুযোগ পেলে বলে দিবেন, তারা কিন্তু এটা থেকে বিরত থাকবে। শুধু আমার দলের নয়, যে কোনো সন্ত্রাসী, মাস্তান, মাদক ব্যবসায়ী, তারা সবাই সতর্ক হবে, তারা এলাকা থেকে আস্তে আস্তে তারা চলে যাবে। আমরা আমাদের এই অঞ্চলে, আমাদের এই এলাকায়, ঢাকা 4-এ আমি কোন মাদকের জায়গা রাখবো না। আমি তাদেরকে একে একে ধরে ধরে জেলে দেব,
এবং তারা যাতে জেল থেকে মুক্তি না পায় সেই ব্যবস্থা আমি করবো, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। এলাকাবাসী, আমাদের এলাকা অনেক অবহেলিত। আমাদের এলাকা ঢাকা নারায়ণগঞ্জের এটি পুরনো সড়ক, কিন্তু আজ অব্দি এলাকায় কোনো রাস্তা, মেইন রোডে আমাদের কোনো ল্যাম্পপোস্ট তারা দেয়নি। আমাদের বিভিন্ন এলাকা আজকে গ্যাস পাচ্ছি না। আমাদের ব্যবসায়ীরা এলাকায় আমার আলাদা একটা তাদের প্রতি সময় এবং নজর থাকবে। কেন? কারণ আজকে যদি শাহজাহান ভাই একজন ব্যবসায়ী হিসেবে তার সমৃদ্ধি ঘটে, তাহলে সেই সমৃদ্ধির অংশ কিন্তু আমার এলাকাও ঘটবে, আমার এলাকার সন্তানদের ঘটবে। কারণ উনি যদি উনার ব্যবসা বড় করতে পারে, তাহলে আমার এলাকার 10টা সন্তানকে চাকরি দিতে পারবে উনি। এবং আমার এলাকার ব্যবসায়ীরা যদি ভালো থাকে, তাদের ব্যবসা সচল থাকে, আমার এই এলাকার অর্থনীতি সচল থাকবে। যত টাকা ঘুরবে তত এলাকার মানুষ চাকরি পাবে, তত এলাকার মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি ঘটতে পারবে তাদের পরিবারে। তাই আমি শাহজাহান ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে সকল ব্যবসায়ীকে আপনি চিনেন, আমি হয়তোবা সবাইকে চিনি না। আপনি আমার পক্ষ হয়ে, আমার বড় ভাই হয়ে তাদেরকে বলবেন যে তাদের সকল সুবিধা অসুবিধা আমি ব্যক্তিগতভাবে দেখব। কারণ আমি চাই যে আপনাদের ব্যবসা বড় হোক এবং আপনারা আমার এলাকার সন্তানদেরকে, আমার এলাকার মানুষদেরকে আপনারা চাকরি দিবেন। এতটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া। এবং আপনাদের সরকারি বা সরকারের বাইরে যত অসুবিধা আছে সেগুলো যদি আপনারা আমাকে জানান, আমি দিন রাত আপনাদের সাথে পরিশ্রম করে আপনাদের যত দাবি দেওয়া আছে আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু আমার আপনাদের কাছে দাবি একটাই, যে আমার এলাকায় অনেক খেটে খাওয়া মানুষ আছে, অনেক মেধাবী সন্তানরা আছে যারা চাকরি পাচ্ছে না, তারা ঘুরে বেড়াচ্ছে। আমার এলাকার মানুষের চাকরির দরকার। আমার এলাকার পরিবারগুলি যাতে হালাল করে ইনকাম করে খেতে পারে, সেই ব্যবস্থা আপনারা যদি করে দেন, আমি চিরদিন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আপনাদের যত যা প্রয়োজন আমরা সেটাই ব্যবস্থা করবো আপনাদের জন্য, ব্যবসায়ী সমিতির জন্য বা ব্যবসায়ী গোষ্ঠী এখানে যারা আছেন তাদের জন্য। প্রিয় এলাকাবাসী, আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি একা কোনো কিছুই করতে পারবো না। আমাদের সমাজ ব্যবস্থা নতুন করে করতে হবে, যেখানে আপনাদের ভূমিকা অত্যন্ত জরুরি। এই সুযোগ বারবার আসবে না। আমি আপনাদের সন্তান, আমি এলাকার সন্তান, আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নাই। আমরা দিন গিয়ে রাত শেষে এলাকায় ফেরত আসি। বহুদিন আমরা জেল খেটেছি, আমার বাবা আমি একসাথে জেল খেটেছি দিনের পর দিন, কিন্তু এলাকা ছেড়ে আমরা কখনো যাই না। আমার নারীর টানে এলাকার মানুষের জন্য। আমার থেকে বেশি দায়বদ্ধ কেউ হতে পারবে? আমি চ্যালেঞ্জ করে বলছি যে আমার থেকে বেশি দায়বদ্ধ কেউ হতে পারবে না। দিন রাত 24 ঘন্টা আপনারা আমাকে পাবেন। আমার থেকে বেশি দায়বদ্ধ, আমার থেকে বেশি স্বচ্ছতা কেউ দিতে পারবে? আমি চ্যালেঞ্জ করব যে কাউকে, যে কোনো প্রার্থীকে, যে দিনে রাতে আমার থেকে বেশি এলাকার মানুষ কাউকে পাবে না। খেটে খাওয়া মানুষের জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য, মধ্যম আয়ের মানুষের জন্য একটা সিটি কর্পোরেশনের তারা কমিউনিটি সেন্টার তারা করে না। তো আজকে কি করতে হচ্ছে আপনাকে? যে ওই যে চড়া দামে গিয়ে একটি প্রাইভেট কমিউনিটি সেন্টার নিতে হচ্ছে, তাই না? নাকি আমাদের পরিবারগুলির সামাজিক পারিবারিক অনুষ্ঠান করতে হলে, যেখানে আমরা অল্প টাকায় আমরা সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার থাকলে করতে পারতাম, সেটি আমরা অনেক টাকা দিয়ে করতে হচ্ছে না? 18 বছর পার করেছে তারা, এলাকায় একটি হাসপাতাল করেন এই এলাকার মানুষের জন্য। আমার এই এলাকার মানুষ কেউ অসুস্থ হলে জুরাইন পোস্তগুলা পার করতে করতে আমাদের স্বজনরা মৃত্যুবরণ করে। কেন আমাদের এলাকা হসপিটাল করার জায়গা নাই? 18 বছর অনেক লম্বা সময় একটি হাসপাতাল তারা নির্মাণ করেনি। সিটি কর্পোরেশন 6 বছর 7 বছর পার হচ্ছে, একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র তারা করেন। আমাদের বিএনপির সময় সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তার রেখে যাওয়ার রাস্তাঘাটও তারা ঠিক মতো ঢালাই করে নাই। একটি কমিউনিটি সেন্টারের জায়গা, এই যে আমাদের বালুর মাঠে তাকওয়া মসজিদের পাশে, সালাউদ্দিন সাহেব তখন কি করেছে? পিলার, মানে ফাউন্ডেশন করে পিলার করা পর্যন্ত এই সময়, এরপর আর সময় পায়নি। আওয়ামী লীগ ক্ষমতায় চলে এসেছিল, বরঞ্চ তারা সেটা দখল করে ওটা রড চুরি করে বিক্রি করে তারা ওইখানে ব্যবসা করেছে। এলাকার মানুষের জন্য কমিউনিটি সেন্টার তারা করে নাই।
আমাদের এই শেষ সময় বিএনপির 11টি মডেল স্কুল এন্ড কলেজ হয়েছিল এবং শ্যামপুরে যেটি করেছে সেটি অনেক যুদ্ধ করে এলাকায় নিয়ে এসেছে আপনাদের আমাদের সন্তানদের জন্য, এবং সেটার ফল আজকে আমরা ভোগ করছি। কেন আজকে 18 বছর হয়ে গেছে এই এলাকার মানুষের জন্য একটি ডিগ্রি কলেজ এখানে করে নাই? আমাদের সন্তানদেরকে অনেক দূর যেতে হচ্ছে ডিগ্রি পড়ার জন্য। একটি এলাকা তখনই উন্নত হবে ওই এলাকায় যখন একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান হবে। একটি এলাকা তখনই উন্নতি হবে যে এলাকায় কমিউনিটি সেন্টার, স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে হাসপাতাল থাকবে, তখনই ওই এলাকায় উন্নত হবে। বিএনপির সময় যতটুকু উন্নয়ন করে গিয়েছে এরপরে এলাকায় লুটপাট তন্ত্র ছাড়া আর কিছুই হয় নাই। আমাদের আলেম সমাজের আলেমরা থাকবেন সেখানে, তাহলে কি হয়, এলাকার যে সমস্যাগুলি, যেটা ভাই আমার বড় ভাই বলেছেন যে অনেক সমস্যা আপনার এলাকায় সমাধান করে দেন, থানায় যেতে হয়, এবং সেটাই হওয়া উচিত। যখনই সমাজের মধ্যে আপনারা বাহিরের লোক আনার সুযোগ দিবেন বা আপনারা সমাজে বসে সমাজের সমস্যা সমাধান করবেন না, ওই তখনই যে রাজনৈতিক ব্যক্তিবর্গ বাহির থেকে এসে আপনাদের উপরে তাদের একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে যাবে, যেটা হয়তো বা আপনাদের জন্য সুখকর হবে না বা আপনারা সেটা গ্রহণ নাও করতে পারেন। এই বিগত 18 বছরে সেটাই হয়েছে। বাইরের লোক আসছে, আপনাদের উপরে কি বিচার চাপিয়ে দিয়ে গেছে, এটাই তো হয়েছে। আমার বাবা এবং আমি একসাথে জেলে গিয়েছি, আমাদেরকে জেলে পাঠিয়েও ক্ষান্ত হয় নাই। জেলে পাঠিয়ে আমার ওয়াইফ, আমার সন্তানদের, আমার মা, আমার ছোট বোন, আমার ছোট ভাই, সবাইকে গ্রেফতার করার চেষ্টা করেছে তারা। যখন আমরা পালিয়ে বেরিয়েছি আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে আমার বাড়ি ফেলে তাদেরকেও পালাতে হয়েছে। আমরা এলাকা ছেড়ে যাইনি, আমরা এলাকার সন্তান, এলাকায় ফিরে এসেছি। জেলে গেছি, জেল থেকে বের হয়ে আবার রাজপথে গেছি আমার এলাকার মানুষের দাবি আদায়ের জন্য। তাই আজকে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের কাছে এসেছি এলাকার সমস্যা চিহ্নিত করার জন্য। আমি আজকে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসিনি। অনেকে মুরব্বীরা আমাকে মায়া করেন বা আমার আব্বাকে ভালোবাসেন তারা, এবং আমাকে তার নিজের সন্তানের মতোই ভালোবাসেন তারা। অনেকে আমার কথা বলেছেন যে আমাকে ভোট দেওয়ার জন্য বা আমাকে নির্বাচিত করার জন্য, কিন্তু আমি আপনাদের কাছে আজকে ভোট দিতে আসিনি। আমি মত বিনিময় করতে এসেছি যে যদি আমি আসবো আমি ভোট চাওয়ার জন্য। তফসিল ঘোষণা হলে আমি তখন বলবো যে আমাকে আপনারা সুযোগ দেন, আমাকে আপনারা ভোট দিয়ে। কিন্তু এখন আমি বলবো না আপনাদের কাছে। আমি এসেছি এলাকার সমস্যা, অত্র অঞ্চলের, অত্র মহল এলাকার প্রত্যেকটি মহল্লার যে কিছু সমস্যা আছে সেগুলি চিহ্নিত করার জন্য। কারণ যদি আল্লাহ পাকের রহমত হয় এবং এলাকাবাসী যদি আমাকে আস্থা রেখে ভালোবেসে আমাকে সুযোগ দেয়, আমি 1 মিনিট দেরি করতে চাই না, আমি সোজাসুজি এলাকার সমস্যা নিয়ে কাজ করতে চাই। সেখানে কিশোর গ্যাং এর কথা বলেছেন। কিশোর গ্যাং, আমি আপনাদের কাছে সহযোগিতা চাই যে কিশোর গ্যাং এর নেতাটাকে, কেউ তো নেতা কিশোর গ্যাং এর, সেই নেতাটাকে আমাকে চিহ্নিত করে দেন। কিভাবে তাকে শায়েস্তা করতে হবে, কিভাবে তাকে পুলিশে দিতে হবে, বাকি কাজ আমাদের। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা বলে দিলেন আর আমি জেনে গেলাম এমন না, আমাকে স্পেসিফাই করতে হবে। আমাদেরকে সুস্পষ্টভাবে আমাকে জানাবেন যে উমুক 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 ছেলেগুলি এলাকায় কিশোর গ্যাং, তারা নেতৃত্ব দেয়, তারা বখাটে, তাদের জন্য আমাদের কন্যা সন্তানরা বাড়ি থেকে স্কুল থেকে বাড়িতে আসতে পারে না ঠিকভাবে, তাদের জন্য আমাদের মা বোনেরা নিরাপদে রাস্তায় হাঁটাচলা করতে পারে না, বা তাদের জন্য আমাদের মুরব্বীরা। আমাকে একজন বলেছেন যে ফজর টাইমে, অন্য এলাকায় বলেছেন, এলাকায় না, যে আমাকে বলেছেন যে ভাতিজা ফজরের টাইমে যে মসজিদ, বাড়ি থেকে মসজিদে যাই ভয় করে, যে বখাটে ছেলেরা দাঁড়ায় থাকে, তাদেরকে চিহ্নিত করে দেন। ইনশাল্লাহ আমাদের এলাকার এমপি হইতে হবে না, চেয়ারম্যান হইতে হবে না, আমরা ব্যবস্থা নিয়ে তাদেরকে কিভাবে শায়েস্তা করতে আমরা ব্যবস্থা নিই। কিন্তু সেখানে আপনাদের সহযোগিতা প্রয়োজন। প্রিয় এলাকাবাসী, গ্যাস নেই, গ্যাসের কথা বলেছেন। বাংলাদেশে গ্যাস একটি জাতীয় সমস্যায় রূপান্তরিত হয়েছে। এটার কারণও আছে, বিগত 18 বছরে তারা ব্যস্ত ছিল লুটপাটে। আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, আমরা তো বিশ্বাস করি সেটা। মুসলমান দেশ, 95 ভাগের বেশিরভাগ মানুষ মুসলমান এলাকা এই দেশে। অন্যান্য দেশে যদি প্রাকৃতিক সম্পদ থাকে নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকেও ভুকা রাখবেন না, আমাদেরকেও প্রাকৃতিক সম্পদ দিয়েছে। আমাদের দেশে তো গ্যাস আছে,
যেটা উত্তোলন করে শেষ পর্যায়ে যাচ্ছে। নিশ্চয়ই অন্য জায়গায় গ্যাস পাওয়া যেতে পারে, কিন্তু তারা বিগত 18 বছরে গ্যাস খুঁজে নাই। তারা তাদের ব্যবসায়িক গোষ্ঠীকে লাভবান করার জন্য এবং সেখান থেকে তারা কমিশন পাওয়ার জন্য তারা বেশি নির্ভর হয়ে গেছে এলএনজি আমদানি করার জন্য। ঠিক আছে, আপনারা এলএনজি আমদানি করতেন, কিন্তু পাশাপাশি আমাদের দেশে ব্যাপক আকারে আপনারা যদি প্রাকৃতিক সম্পদ খুঁজতেন, যদি ড্রিল করতেন, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আমরা গ্যাস পাবো, আমরা তো আশা করতে পারি। তো আজকে গ্যাস নেই। গত সপ্তাহের আগের সপ্তাহে সম্ভবত না, আমরা রায়েরবাগ অফিসে গিয়েছিলাম এলাকার অনেক মুরব্বীদেরকে নিয়ে, এবং সেখানকার ডিজিএম উনি বলেছিলেন যে খুব উপকার হয় যদি আমরা তিতাস গ্যাসের এমডির সাথে আলোচনা করি, এবং সেটির ব্যবস্থা উনি করে দিয়েছিলেন। এলাকার সাবেক কমিশনারগণ, সাবেক মেম্বার, এলাকার অনেক গণ্যমান্য মুরব্বীরা আমরা গিয়েছিলাম তিতাস গ্যাসের এমডির কাছে গত সপ্তাহে, এবং এলাকার যে সমস্যাগুলি, মূলত যেখানে খাল পরিষ্কার করতে গিয়ে যে লাইনগুলি ছিল সেগুলি নষ্ট করে দিয়েছিল, সেগুলি ডিসকানেক্ট করা হয়েছিল, এবং বিভিন্ন জায়গায় তারা মনে করছেন, বা এলাকার যারা সাবেক কাউন্সিলররা ছিলেন, এখানে আমার জুম্মন কাকাও মনে করতেন যে এখানে হয়তো ওই কানেকশনগুলি আবার দেয়া হয়নি, এবং তারা যখন খালটি পরিষ্কার করেছেন অনেক গ্যাস লাইনের ভিতরে লিক হয়ে পানি ঢুকেছে। তো সেখানে সিদ্ধান্ত হয়েছিল সবার সামনে যে তারা স্পেসিফিক কিছু জায়গায় গিয়ে তারা খুঁজবেন যে কোথায় পানি লিকটা হয়েছে, যে পানি ঢুকছে, এবং কোথায় কানেকশনটা দেয়া বাকি আছে। আমি তাদেরকে বলে এসেছিলাম যে ভাই, অন্য এলাকায় কি করবেন জানি না, আমার এলাকার মানুষ কিন্তু আন্দোলনকে ভালোবাসে দাবি আদায় করার জন্য। যদি আপনারা সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে এলাকার গ্যাসের সমস্যা নির্ধারণ না করেন বা ঠিক না করেন, তাহলে কিন্তু এলাকার মানুষ আন্দোলনে নামবে, এবং সবার আগে আমি কিন্তু থাকবো আন্দোলন। তো এখনো সপ্তাহ 10 দিন পূরণ হয়নি। আমরা ফ্যাসিস্ট না, আমরা আওয়ামী লীগ না। আওয়ামী লীগ যেটা করেছে সেটা আমরা করব না। এরাও আমাদের দেশের সম্পদ, দেশের কর্মকর্তা, দেশের কর্মচারী। তাদেরকে আমরা শুধরানোর সুযোগ দিব, যাতে তারা এলাকার মানুষের উপকারে আসে। যেখানে যে কাজটা করার প্রয়োজন, সে উপযুক্ত কাজটা যাতে করে, সেটার সুযোগ আমরা দিব। কিন্তু আমরা যদি কাজে অবহেলা দেখি, তাহলে আমরা তো কোনো না কোনো ব্যবস্থা আমাদের নিতে হবে। প্রিয় এলাকাবাসী, আমার এলাকার মানুষ, এটাও বলতে হয় যে আপনারা এই এলাকার মানে সাবেক দনিয়া ইউনিয়ন, আগে কি ছিলেন? শ্যামপুর ইউনিয়ন, মানে ঢাকা 4-এর অবিচ্ছেদ্য অংশ এই 60-61 নাম্বার ওয়ার্ড। কিন্তু 2008-এ আমাদের সাথে আলোচনা না করে, যারা সাবেক জনপ্রতিনিধি ছিল, এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিল, তাদের সাথে কোনো আলোচনা না করে শুধুমাত্র আওয়ামী লীগের মহাজোটকে সুবিধা দেওয়ার জন্য ঢাকা 4 এবং 5 ভাগ করা হয়, এবং এই এলাকা বিশেষ করে ঢাকা 5-এ নিয়ে যাওয়া হয়। এবং নিয়ে যাওয়ার ফলে কি হয়েছে, যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ দিকে অবস্থিত হয় এলাকা একেবারে অবহেলিত অবস্থায় তারা রেখে দিয়েছিল, কোনো সেবা তারা পায়নি। এবং আমার এলাকার মানুষ, আমার এই অঞ্চলের মানুষ, ঢাকা 4-এর মানুষ সব দিক থেকে অবহেলিত ছিল। হোল্ডিং ট্যাক্স দেন, সিটি কর্পোরেশন সেবা পাই না, রাস্তা পাকা হয় না, রাস্তার কোথাও ড্রেন আছে, ড্রেন পরিষ্কার হয় না, আবার কোথাও ড্রেনেজের ব্যবস্থা নাই, আবার কোথাও ল্যাম্পপোস্ট আছে, লাইট নাই, আবার ল্যাম্পপোস্ট লাইট আছে, সে লাইট জ্বলে না। দিনে দিনে আমাদের হোল্ডিং ট্যাক্স বেড়ে যাচ্ছে, কিন্তু সেবার অর্ধেকও আমরা পাই না। তিতাস গ্যাসের বিল দেই, কিন্তু গ্যাস পাচ্ছি না। আবার আমরা সিলিন্ডার কিনতে টাকা ব্যয় করতেছি। আমাদের মা বোনেরা একটা সময় ছিল যে আধা বেলা অপেক্ষা করতে চুলার সামনে, এখন সারা দিন রাত তাদেরকে কষ্ট করতে হয়, কারণ গ্যাস তো আর আসে না। তাদের আপনজনকে, আমাদের স্বজনদেরকে দুই মুঠা ভাত খাওয়াবে, সেটার জন্য তাদের আজকে দিন রাত কষ্ট করতে হচ্ছে। তার উপরে আমাদের আবার আলাদাভাবে আমাদের অর্থ ব্যয় করতে হচ্ছে সিলিন্ডার কেনার জন্য। তো আমরা তাদেরকে বলেছিলাম যে আমার এলাকার মানুষকে যদি গ্যাস না দেন, তাহলে বিলটা নিয়েন না। তো তারা বলতে চায় যে আরেকটা কথা, যেটা আপনারা কেউ পছন্দ করবেন না, আমিও করি নাই, প্রিপেড মিটার।
বিদ্যুতের প্রিপেড মিটার তো আমাদের এলাকার জনগণের বা বাংলাদেশের জনগণের উপর একটা অত্যাচার নাকি? আপনারা কি কেউ খুশি? চুরির চুরি, এই তো। তো সেটাতে আমরা রাজি হই নাই। আপনারা পানির বিল দেন না, পানি পাচ্ছেন না, নানান বাহানায় কিসের RFL এর লাইন, কিসের নাকি পদ্মা নদীর পানি খাওয়াবে আমাদের, পানি আসে না। তো শেখ হাসিনা, এই খুনি হাসিনা, এই ফ্যাসিস্ট মানুষের সম্পদ বিভিন্ন ভাবে লুটে পাট নষ্ট করেছে। 18 বছর পার করেছে যারা এমপি ছিল এলাকার, তারা এলাকার জন্য একটা খেলার মাঠ খুঁজে বের করতে পারেনি। এলাকা তো একটা সময় অনেক খালি জায়গা ছিল এবং সরকারি খাস জমিও অবশ্যই থাকার কথা এখানে। তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এলাকার সন্তান হিসাবে সেই খাস জমি যদি থেকে থাকে সেগুলি খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যদি যথার্থ পরিমাণ জায়গা আমরা বের করতে পারি, যদি দখল হয়ে থাকে সেগুলি বেদখল করার পরে আমাদের এই অঞ্চলের মানুষের জন্য কবরস্থানেরও দরকার আছে। কেউ চিন্তা করে না যে এলাকার মানুষ, আমাদের স্বজনরা কবর দিতে অনেক অসুবিধা, সেই দূর দূরান্তে যেতে হয়। ব্যক্তিগত কবরস্থানে অনেক মিনতি করে আকুতি করে কবর দিতে হয় আমাদের স্বজনদেরকে, কবরস্থান করার কেউ চিন্তা করে নাই। এলাকার একটা নিম্ন আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষের জন্য যে আমাদের স্বজনদের অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, যে একটি সরকারি সিটি কর্পোরেশনের একটু অল্প টাকা দিয়ে আমরা একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে যে আমাদের পারিবারিক অনুষ্ঠান করব, সেটি তারা করে নাই। আমাদের এলাকায় কমিউনিটি সেন্টার আছে নাকি সিটি কর্পোরেশন? নাই, করে নাই। আমাদের এলাকার মানুষের জন্য, আমাদের স্বজনরা যদি খুব বেশি অসুস্থ হয়, কই যেতে হয় আমাদের ভাই? ঢাকা মেডিকেল। আর নয়তো কোথায় বলেন, আমি শুনতে চাই। মিটফোর্ডে যাইতে হয়। আর না হলে কই যেতে হয়? হ্যাঁ, তাও মুগদায় যাওয়া যায় না, ন্যাশনালে যেতে হয়, মানে পুরান ঢাকায়। আর না হলে পান্থপথ, আর না হলে গুলশান, আর না হলে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। 18টা বছর গেছে, এলাকার মানুষের স্বাস্থ্য সেবার কি কোনো প্রয়োজন ছিল না? এলাকায় কি একটা জায়গা ছিল না যে এলাকায় একটি আধা সরকারি বা পুরো সরকারি একটা হাসপাতাল নির্মাণ করা? সময় কি ছিল না 18 বছর? তারা করে নাই, কারণ তারা চিন্তাই তো করে নাই মানুষকে নিয়ে। বিএনপির আমলে আমাদের এই যে বিশ্ব রোডের উপরে দেশনেত্রী বেগম খালেদের আশীর্বাদে এলাকার সাবেক সংসদ সদস্য, যাকে আপনারা বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এই এলাকার সন্তান, যার নারীর টান এখানে, উনি মা শিশু হসপিটাল করেছেন। আপনারা সেটাতে সেবা পায় না এলাকার মানুষ? কিন্তু এলাকা তো এখন ঘনবসিত হয়ে গেছে, মানুষ তো 3 গুণ বা 10 গুণ হয়ে গেছে, মানুষ এলাকায় বসবাস করছে। হাসপাতাল তারা নির্মাণ করেন। এলাকার যত খাল আছে, খালগুলি ঠিক মতো পরিষ্কার করেন। এলাকার খালের পাশে যে রাস্তাগুলি, সেগুলি তারা পাকা করে নাই। বরঞ্চ সালাউদ্দিন আহমেদ যেই রাস্তাঘাট করে গেছে, সেগুলি তারা পাকাও করতে পারেনি। তো আজকে প্রিয় এলাকাবাসী, এলাকার সমস্যা লাইন ধরে ধরে যদি বলি, রাত শেষ হয়ে যাবে, কিন্তু কথা কিন্তু শেষ হবে না। সমাজে পরিবর্তন দরকার, সে পরিবর্তন করার সুযোগ এখন। এখানে মুরব্বীদেরকে আমি চাই, যারা মুরব্বীরা নেতৃত্ব দিবে, আমি তাদের পাশে থাকব, প্রয়োজন হলে আমি তাদের পিছনে থাকব, এবং আমার দলের নেতা কর্মীরা পিছনে থাকবে। মাদকের কথা বলেছেন না, ওই ঠিক কিশোর গ্যাংয়ের মতো যে মাদক ব্যবসা যারা করে, এলাকায় কেউ না কেউ তাদেরকে প্রশ্রয় দেয় এবং টাকা নেয়। সেই ব্যক্তিটাকে আমাকে চিহ্নিত করে দিবেন, আমাকে আপনারা সহযোগিতা করবেন। বাকি কাজ আমার একাও না, আমাদের এতটুকু সহযোগিতা আপনাদেরকে করতে হবে। প্রিয় এলাকাবাসী, কাজ করা খুব সহজ না, কিন্তু সমাজে যে ব্যাধি আকার ধারণ করেছে, সেগুলি পরিবর্তন করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তো আজকে আসলে আমি অত্যন্ত আনন্দিত যে 10টা বেজে গেছে, আপনারা এখনো বসে আছেন, এবং আমার মুরব্বীরা এখানে নামাজের পরে খায়ও নাই, তারা এখানে বসে আছেন। আমি আসলে আমার কৃতজ্ঞতা বলে আমি শেষ করতে পারবো না। আপনাদের কাছে আমি ঋণী, আপনাদের সন্তান আমি। আমার বাবা এলাকায় অনেক কাজ করেছে, মুরব্বীদের মুখে শুনি আমি। এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আমি জানতাম না, আমি এই যে মঞ্চে বসে শুনলাম,
যে আমাদের একে উচ্চ বিদ্যালয়ের যে শাখাটা এখানে করেছেন এলাকার সন্তান আমাদের মানুষের জন্য। একটা এলাকার তখনই পরিবর্তন ঘটবে, উন্নত হবে, যখন ওই এলাকায় একটি ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে। আমাদের কিন্তু আপনারা হিসাব করবেন, খেয়াল করবেন যে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ভালো থাকে, আমরা যারা বাবা বা অভিভাবক, আমরা কিন্তু আগে চিন্তা করি যে আমার ছেলে মেয়েদেরকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করব যাতে একটা ভালো সুশিক্ষিত আমাদের সন্তানরা। এবং আমরা কি করি, আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানের কাছে যাওয়ার চেষ্টা করি, এবং সেটি এলাকায় ঘটেছে। যে এলাকার মানুষ এখানে আরো বসত ভিটা তারা এখানে করেছে। এবং আরেকটি কথা যেটা আমাদের মুরব্বীরা বলেছে, যেটা আমি জানতাম না, যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যে অর্থ ছিল, এখানে তো আমাদের সন্তানদের জন্য এখানে কলেজ হওয়ার কথা, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ নিয়ে মাতোয়াইলে, মানে ঢাকা মহাসড়কের উত্তর পাশে ওইখানে কলেজ নির্মাণ করেছে, যেটা একেবারে এলাকার মানুষের সাথে প্রতারণা এবং অন্যায় করেছে। এবং এখন পর্যন্ত নাকি ভর্তুকি দিচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, যা কিনা আমার জানা ছিল না। ধন্যবাদ এটা বলার জন্য। এটা আমরা ইনশাল্লাহ খেয়াল করবো। প্রিয় এলাকাবাসী, আমরা 5ই আগস্টের পর থেকে আমাদের এলাকা শান্ত রাখার চেষ্টা করেছি। আমরা চাই এলাকা শান্ত থাকুক, কারণ আপনারা দেখবেন যে এই শেখ হাসিনার দোসররা বা জাতীয় পার্টির দোসররা এলাকা অশান্ত করার চেষ্টা করছে। জাতি তো একটি নির্বাচিত সরকার চায়। একটি নির্বাচিত সরকার হলে প্রত্যেকটা স্তরে সরকারি কর্মকর্তারা মানুষের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতার আওতায় আসবে। ফ্যাসিস্টরা এটা চাচ্ছেন, এলাকা অশান্ত করার চেষ্টা করছে। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, আমার দলের অনেক নেতাকর্মীরা এখানে আছে। এই এলাকা ঢাকা 5-এর অংশ থাকার কারণে আমি আপনাদের এলাকায় এতদিন আসিনি, কিন্তু আপনাদের চাহিদায়, আপনাদের পরামর্শে, এবং অবশ্যই আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহযোগিতায় আমার এলাকার ভিতরে আমরা ফিরিয়ে নিতে আমরা পেরেছি। এই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। যেহেতু আমি আসি নাই, এলাকার অনেক বিএনপি নেতা কর্মীরা মনে করেছে যে দেখার কোনো মা বাপ নাই, তারা যা ইচ্ছা তাই করেছে আগে 5ই আগস্টের পর থেকে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার কেউ দইরা পিটাইতে হবে না। এই যে আপনাদের সামনে এসে কথা বলে যাচ্ছি, এটাতেই তারা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা আপনারা জাস্ট একটু সময় দিবেন। কেউ যদি অপকর্ম করে, কেউ যদি মাদক ব্যবসায়ীদেরকে প্রশ্রয় দেয়, কেউ যদি কিশোর গ্যাংকে প্রশ্রয় দেয়, কোনো অন্যায় অবিচার করে, কেউ যদি জায়গা জমির বিচার আচার নিয়ে বসে অন্যায় করে, যেটা তাদের করার কথা না, আপনারা আমাকে চুপ পেয়ে আমাকে কানে বলে দিবেন শায়েস্তা কিভাবে করতে হয়, আমি ব্যবস্থা করব। বিএনপির নাম দিয়ে, বিএনপির নাম ব্যবহার করে কেউ এলাকায় অন্যায় অবিচার অত্যাচার করবে, সেটার করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমার সাথে তারাই বিএনপি করবে, যারা যেই ব্যক্তি বিএনপি করবে আমার সাথে, তারা এলাকার মুরব্বীদের প্রিয় মানুষ হইতে হবে, আমাদের মা বোনদের কাছে তারা নিরাপদ হইতে হবে, আমাদের ওলামায়ে কেরামদের কাছে তাদের সত্যবাদী হইতে হবে, এলাকার সকল শ্রেণী পেশার মানুষের কাছে তাদের আস্থার জায়গা হতে হবে। একমাত্র ওই ব্যক্তিরা আমার সাথে বিএনপি করবে। এছাড়া যদি আপনারা দেখেন যে আমার সাথে বিএনপি করছে এরকম কোন ছেলে আছে বা কেউ আছে, নেতৃত্বে আছে, যে তারা অন্যায় করছে, আমাকে আপনারা বলে দিবেন কিভাবে তাদের ব্যবস্থা করব। প্রয়োজন বোধ করলে তাদেরকে পুলিশে আমি নিজের হাতে নিয়ে দেব। অন্যায় অবিচার করার কোনো সুযোগ নেই, তাদেরকে কোনো সুযোগ দেয়া হবে না। এই জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। প্রিয় এলাকাবাসী, আমি বাংলাদেশি জাতীয়তাবাদে যে আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে সৃষ্টি করে গিয়েছেন, আমি সেই আদর্শ লালন করি, ধারণ করি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মভিত্তিক দল না, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের দল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করে, তার 99.99% মুসলমানরা করে এই দল। এবং আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম
সংযোজন করেছেন সর্বপ্রথম উনি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা যতদিন বাংলাদেশকে শাসন করার, পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন, ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী কোনোদিন আইন পাশ করতে কাউকে দেয় নাই। তো আজকে যারা ধর্মকে বিক্রি করছে, যারা আমাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে, আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করছে, কোরআনের আয়াতকে অপব্যাখ্যা দিচ্ছে, তাদের থেকে আপনাদেরকে সাবধান হতে হবে। কারণ এখানে একটি দল আছে, বাতাস করতে করতে আওয়ামী লীগকে হয়রান হয়ে গিয়ে পরে শেষ পর্যন্ত তাদের, আমি কাউকে অপমান অপদস্থ করতে চাই না, আমি সেই রাজনীতি করি না, কিন্তু আজকে কিছু কথা না বললে হয় না। তারা একেবারে ত্যাগী সেজে গেছে, অথচ পুরো 15 বছরে তারা হালুয়া রুটির অংশ ছিল। যখন তাদের ভাগে লেগেছে, মানে ভাগ দিতে হবে, তখন তাদেরকে লাথি মেরে বের করে দিয়েছে এবং তারা জনগণের কাতারে এসেছে। বাট পুরোটা সময় তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল। এবং আরেকটি দল যারা জান্নাতের টিকিট বিক্রি করে আমাদের কাছে, এবং যাদের বক্তারা বলে যে অমুক প্রতীকে ভোট দিলে নাকি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। শুনছেন না সোশ্যাল মিডিয়াতে আপনারা? নাউজুবিল্লাহ বলতে হবে। এবং আরেকটি দল আছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও খুঁজলে পাবেন, যে বলে এই প্রতীকে ভোট দিলে নাকি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভোট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে আমাদের? বিএনপি কোনোদিনই ইসলাম ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করে নাই, এবং করে না, করবেও না। আমাদের ধর্মকে আমরা ধারণ করি, আমরা লালন করি, আমরা পালন করি, এবং আল্লাহ পাককে আমরা ভয় করি। সেই কিয়ামতের বিচারে আমাদের সবাইকে মুখোমুখি হতে হবে। আমরা আমাদের আদর্শ দিয়ে আমরা মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। আমাদের ধর্মকে বিক্রি করার প্রশ্নই ওঠে না। তাই আজকে যারা ধর্মকে বিক্রি করার চেষ্টা করছে, আপনারা অবশ্যই আপনাদেরকে সতর্ক হতে হবে। কারণ একটি দল যারা জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা বলে যে উমুককে সুযোগ দিয়েছেন, তুমুককে সুযোগ দিয়েছেন, এবার আমাদেরকে সুযোগ দেন। বলছে না কথাটা? ভাই, তাদেরকে সুযোগ দিবেন কি? তারা তো ওই উমুককে সুযোগ দিয়েছে যখন ওই উমুকের অংশই ছিল, আবার যখন তুমুককে সুযোগ দিয়েছে মানুষ, ওই তুমুকের অংশ ছিল। মানে তারা এই স্বাধীনতা পরবর্তী সময় থেকে তারা সরকারের অংশই ছিল সব সময়। আজকে তারা সাধু সাজছে, তারা কিছুই জানে না। তো আমি এলাকার মানুষ অত্যন্ত সচেতন, আমার এলাকার মানুষ অত্যন্ত বুদ্ধিমান। আমি এলাকাবাসী সবকিছু আপনাদেরকে বিবেচনায় নিতে হবে। আপনাদের কাছে 5ই আগস্টের পর থেকে কি শেখ হাসিনা পুলিশ আছে? আপনাদের কাছে আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসাবে, ভাতিজা হিসাবে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাব আমি, যে 5ই আগস্টের পর থেকে এলাকার বিভিন্ন সমস্যা নিরসনে বা এলাকার যে কোনো বিষয়ে তাদের ভূমিকা কি আপনারা কি দেখছেন নাকি, সেটা আপনারা বিবেচনা করবেন প্রিয় এলাকাবাসী। গত 18 বছর যাব আমি এই 5ই আগস্টের পর থেকে বিভিন্ন এলাকায় গিয়েছি, সেখানে আমরা দেখেছি 20,000, 30,000, 50,000 এক একটা বাড়িওয়ালা থেকে নিয়েছে যে গ্যাসের নতুন লাইন ঢুকাবে এবং গ্যাসের সমস্যার সমাধান করা হবে। আমি মনে করি আপনারাও এলাকা থেকে অনেকে হয়তো এই টাকা দিয়েছেন, অনেক এলাকায় এইভাবে তারা টাকা তুলেছে এবং সেই টাকা লোপাট করেছে কোনো কিছু। প্রিয় এলাকাবাসী, এইভাবে সমস্যার সমাধান হয় না। একটি এলাকাতে যখন নতুন গ্যাস লাইন যাবে, সেটার প্রকৃত অর্থ সেটা সরকার বহন করে। সরকার সিদ্ধান্ত নেয় যে এলাকায় যেহেতু ঘনবসতি হয়েছে, মানুষের সংখ্যা বেড়েছে, বাড়ি ঘরের সংখ্যা বেড়েছে, সেখানে গ্যাস লাইন দিলে সরকার ট্যাক্স পাবে বা সরকার বিল পাবে, সেখানে সরকার এবং দেশ উপকৃত হবে, সেই সাথে মানুষও উপকৃত হবে। এইভাবে আমাদের কিন্তু কাজ করে বাংলাদেশ সরকার। কিন্তু সেখানে আমরা দেখেছি এই সুযোগে বাংলাদেশের একেবারে আমাদের সম্পদ লুণ্ঠন করেছে। গ্যাসের ব্যাপারে যেটি মিনু ভাই বলেছে, আরেকটি কথা যেটা আমি বলতে চাই বক্তব্যের শুরুতে, আমাদের এখানে 2জন কাউন্সিলর উপস্থিত আছেন, উভয়ই বারবার নির্বাচিত হয়েছেন। বিশেষ করে মিনু ভাই দীর্ঘদিন এলাকার কমিশনার ছিলেন, অনেক কিছুর বিষয়ে সে অবগত আছেন। উনি আপনাদের বক্তব্যের মাঝে তার সাথে আমি কথা বলছিলাম যে গ্যাসের সমস্যা কি কি এই পর্যন্ত পদক্ষেপগুলি কি নিয়েছি আমরা।
উনি আমাকে বলছেন অলরেডি তিতাস গ্যাসের এমডির কথা উনি বলেছেন। তিতাস গ্যাসের এমডির কাছে বহুবার আমরা গিয়েছি, ফুলের ঝুড়ি আর কিছুই না। তারা শুধু সান্ত্বনার কথা বলে এবং আমাদেরকে বিভিন্ন ভাবে মানুষদেরকে বলে পাঠিয়ে দেয়। আমরা এখানে অনেক চিঠি চালাচালি করেছি, কোনো সমস্যার সমাধান হয় না। মূলত বাংলাদেশের গ্যাস সংকট এবং তারা সত্য কথাটা কেন প্রকাশ করে না সেই বিষয়ে আমরা বক্তব্য শুনতে চাই। এবং আমি একজন আপনাদের সন্তান হিসেবে, এলাকাবাসী হিসেবে, গ্যাসের একজন সংযোগ গ্রহীতা, আমিও একজন গ্যাস সংযোগের গ্রহীতা, আমিও বিল দেই আপনাদের মতো। যদি আমরা গ্যাসটা পাই আমরা বিল কেন দেই? সেই কথাটা সরকারকে বলতে হবে যে আমরা যদি সেবা না পাই তাহলে কেন আমরা গ্যাস বিল দিই? বাংলাদেশের সরকার, বর্তমান সরকার অনেক সংস্কার নিয়ে আলোচনা করছে, এই বিষয়টি নিয়ে কেন আলোচনা হচ্ছে না? যে যদি মানুষ সেবা না পায়, যে সেবার জন্য মানুষকে একটি নির্ধারিত বিল ধরা হয়েছে, যদি সেবাটাই না পায়, গ্যাসটাই না পায়, পানিটাই না পায়, কেন মানুষ বিল দিবে? সেই বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে। প্রিয় এলাকাবাসী, এই বিষয়ে আমরা ওয়াসার সাথে যোগাযোগ করেছি এবং ওয়াসা আমাদেরকে বলেছেন বা আমাদেরকে অনুরোধ করেছেন যে আমরা একটি 1.5 কাঠা 2 কাঠা জায়গা বের করে দেওয়ার জন্য তাদেরকে, আমরা যদি 1.5 কাঠা বা 2 কাঠা জায়গা তাদেরকে বের করে দেই, তারা নতুন পাম্প এখানে স্থাপন করবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই এলাকায় অনেক খাস জমি আছে সরকারি, কিন্তু এই মুহূর্তে তো আমি কোনো জনপ্রতিনিধি না, আমি সেগুলি কোথায় আছে জানি না। তবে আপনাদেরকে আমি কথা দিচ্ছি, যদি আমি সুযোগ পাই এলাকার প্রত্যেকটা সরকারি খাস জমি খুঁজে বের করব, সেগুলি যদি দখল হয়ে থাকে বেদখল করে, যদি প্রয়োজন অনুযায়ী যদি খেলার মাঠ করা যায় সেখানে খেলার মাঠ করব, আর নয়তো সেখানে পানির পাম্প স্থাপন করব, আর নয়তো সেখানে আমরা আপনার স্বাস্থ্য সেবা কেন্দ্র সেখানে নির্মাণ করব। প্রিয় এলাকাবাসী, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের ডাকে এখানে আসতে আমার 5 মিনিট সময় লাগবে না। আমি রাত দিন 24 ঘন্টা আমার জীবনের বাকি সময় আপনাদের জন্য আমি উৎসর্গ করে দিচ্ছি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। অবহেলিত এলাকা আমার এই ঢাকা 4, ঢাকা শহরের মনে আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করবো এলাকার মানুষের সেবায় আমার বাকি জীবন। নিবিড় বন ছায় প্রিয় পাপিয়া, হৃদয়ের তার ফলে অরূপ জোছনায় সাজানো রাঙানো।
যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি আমার স্বাধীনতার আকাশ ছুতে চাও তুমি আবার, তবে হয়ে যাও তুমি জিয়াউর। আমরা 18 বছর আমাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছি এলাকার মানুষের জন্য। আমরা আমাদের বাকি জীবনটুকু এই এলাকার মানুষের সেবার জন্য ধানের শীষের প্রার্থী হয়ে, বেগম খালেদা জিয়ার প্রার্থী হয়ে, দেশনায়ক জনাব তারেক রহমানের প্রার্থী হয়ে আমাদের জীবনকে উৎসর্গ করে দেবে মানুষের সেবায়। এখানে একটি আপনারা বলেছেন যে হসপিটালের কথা, 18 বছর সময়, লম্বা সময় এখানে একটি হাসপাতাল তারা নির্মাণ করেনি। কারণ হাসপাতাল তো তারা নির্মাণ করতে তাদের মাথায় আসে নাই, কারণ তারা তো লুটপাটে ব্যস্ত ছিলেন। তাদের গুন্ডা বাহিনীদের দিয়ে আমাদের সমাজের যে পরিবারগুলিকে ধ্বংস করার জন্য মাদক ব্যবসা করিয়েছে তারা, এই জায়গায় তারা ব্যস্ত ছিলেন। আমাদের ওই শ্যামপুর মডেল কলেজটি, যেটি ঢাকা শহরে বিএনপির শেষ সময়ে নির্মাণ করেছিলেন বেগম খালেদা জিয়া এবং তার আশীর্বাদে জনাব সালাউদ্দিন আহমেদ সাবেক সংসদ সদস্য। এই যে আজকে যেই খেলার মাঠে আমরা দাঁড়িয়ে আছি, এটি স্কুলের জায়গা। এই শিক্ষা প্রতিষ্ঠান সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় ছিল। এই বিগত 18 বছর ধরে এই যারা এলাকার বিনা ভোটের এমপিরা ছিলেন, তারা ব্যস্ত ছিলেন এই সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করতে। এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। কিন্তু তারা এই 18 বছরে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে কলেজে কিন্তু পরিবর্তন করেনি। তারা ব্যস্ত ছিল এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে ধ্বংস করা যায়। কেন? কারণ বিএনপির সাবেক এমপি জনাব সালাউদ্দিন আহমেদের নামে নামকরণ করা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এখানে বাবলা এবং সানজিদা উভয় এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করার জন্য লক্ষ লক্ষ টাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে ব্যয় করেছে তারা। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা নাম পরিবর্তন করতে পারে নাই। আমরাও বসেছিলাম না, আমরাও চেষ্টা করেছি যে কিভাবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করা যায়। আজকে 5ই আগস্টের পর সময়, আজকে প্রায় 1.5 বছর সময় অতিবাহিত হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা এই এলাকার মানুষের জন্য, আমাদের সন্তানদের জন্য মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলেছিলেন। এই শিক্ষা প্রতিষ্ঠান আপনারা তো জানেন অলরেডি, বা আপনারা জেনে খুশি হবেন যে শিক্ষা বোর্ড থেকে আমাদের এই শিক্ষা হাই স্কুল থেকে এটি কলেজে উন্নতি করা হয়েছে। এটা কি আপনারা জানেন? জানেন আপনারা? তাহলে যেই কাজ আমরা 6 মাসে করতে পেরেছি, তারা এই 18 বছরে তা আপনারা আমার সন্তানদের জন্য এটি করেন। তাই পরবর্তী সময়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা হাই স্কুলে পড়বেন, তারা সরাসরি এই শিক্ষা প্রতিষ্ঠানেই তারা কলেজে ভর্তি হচ্ছেন এবং কলেজের এখান থেকে ডিগ্রি তারা ইন্টার পাস করতে পারবেন এখান থেকে। আমাদের এই শ্যামপুর মডেল স্কুল এন্ড কলেজের পাশে একটি কমিউনিটি সেন্টার সালাউদ্দিন সাহেব ফাউন্ডেশন করে গিয়েছিলেন। 18 বছর সময় পেয়েছে, তারা সেটি পরিপূর্ণ করে নাই। কেন? কারণ ফাউন্ডেশন তো সালাউদ্দিন সাহেব দিয়েছে, মানুষ বলবে যে বিএনপির এমপি সালাউদ্দিন সাহেব করেছে, এই জন্য তারা ওইটার কোনো অ্যাটেনশন তারা দেয়নি, তারা সেটাকে পূর্ণাঙ্গ করে নাই। কেন? এলাকার খেটে খাওয়া মানুষগুলি অল্প আয়ে অল্প ব্যয়ে তারা ওইখানে পারিবারিক সামাজিক অনুষ্ঠান করবে, সেটি তারা চিন্তা করেনি। আমাদের এই এলাকায় এই রাজুকের মধ্যে একটি ছোট্ট জায়গা আছে, দেখবেন খালি পড়ে আছে, সেখানে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ হওয়ার কথা ছিল, অথবা সেখানে একটি হাসপাতাল নির্মাণ হওয়ার কথা ছিল, কিন্তু তারা সেখানে হাসপাতাল নির্মাণ করে নাই। কারণ এলাকার মানুষ তো তারা চিন্তা করেনি, এলাকার মানুষ তো তাদের আপন না, তাদের নারীর টানে এলাকায় না। তারা এলাকায় এসেছে, এলাকার মানুষের সম্পদ লুটে পুটে তারা চলে গিয়েছে। আজকে এলাকায় অনেক সমস্যা জর্জরিত। মাদক ব্যবসায়ীদের ব্যাপারে আমি কথা বলেছি, আপনারা অচিরেই এই মাদক ব্যবসায়ী যারা আছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় আপনারা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা সেটি দেখবেন। এখানে সিটি কর্পোরেশনের অনেকগুলি অভিযোগ আমাদের তরুণ ছোট ভাই বলেছেন। এই যে আপনি একজন তরুণ হিসেবে যে এলাকার
সমস্যার যে কথা তুলেছেন, এই সম্পৃক্ততা আমি চাই। যে শুধু আমাদের মুরব্বীদের দিকে তাকিয়ে থাকলে হবে না, তারা তাদের কাজ করবে, কিন্তু সমাজে তরুণদেরকেও সম্পৃক্ত হতে হবে। আমি অত্যন্ত আনন্দিত ফিল করছি যে আমাদের যুবক ভাইরা, আমাদের তরুণ ভাইরা সমাজ নিয়ে ভাবছে। এটাই কিন্তু পরিবর্তন। আমার মুরব্বীরা এখানে আছেন, এই পরিবর্তন আপনারা দেখছেন, এটাই বাংলাদেশের পরিবর্তন বর্তমান। এই জন্য আমাদের যুবক তরুণদেরকে মতামত দেওয়ার আপনারা জায়গা দিবেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা এগিয়ে আসেন, আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। আমাদের এলাকায় কি মেধাবী ছেলেরা আছে না? আমাদের সন্তানরা আছে না? আমাদের কন্যা সন্তানরা আছেন, অবশ্যই আছে। তাদেরকে আমাদেরকে রাস্তা তৈরি করতে হবে যাতে তারা বিসিএস ক্যাডার হতে পারে, তারা বিভিন্ন সরকারি দপ্তরে, অধিদপ্তরে তারা চাকরি পেতে পারেন, তারা সচিব হতে পারেন, উপসচিব হতে পারেন। স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে যে এক্সট্রা একটা হেল্প দরকার হয়, যে একটু সাহায্য প্রয়োজন, সেখানে আমরা হেল্প করি। আমরা যখন ছোট ছিলাম, আমার স্পষ্ট খেয়াল আছে, বিশেষ করে 26শে মার্চ অথবা 16ই ডিসেম্বর, এই দুইটা দিন আসলে আমরা এখানে এই যে এই দিক দিয়ে নেমে আমরা মাঠে খেলতে যেতাম। এবং এই এলাকার আজকে যারা আমাদের মুরব্বী হয়ে গেছেন, তারা সেই সময়কার খেলোয়াড় ছিলেন, তারা আয়োজক ছিলেন। এই জাগরণী ক্লাব একটি মানে বিশেষ সময় তারা খেলাধুলার মধ্যে আমাদেরকে ব্যস্ত রেখেছেন। আমরা মাদক ব্যবসায়ী হইনি, আমরা মাদক সেবন করার সুযোগ পাইনি, কারণ আমরা পড়াশোনার পাশাপাশি আমরা সাংস্কৃতিক চর্চা বলেন, খেলাধুলা বলেন, সেই জায়গায় আমাদের মুরব্বীরা, আমাদের বাবারা, আমাদের চাচারা আমাদেরকে ব্যস্ত রেখেছে। কিন্তু আজকে সেটাই অ্যাবসেন্ট। আজকে আমাদের সমাজে খেলার মাঠ নাই, আছে কিন্তু সেখানে খেলাধুলা হয় না। আমাদের বিভিন্ন সামাজিক সংগঠনের ক্লাব আছে, তার উদ্যোগ গ্রহণ করতে পারে না। সেই জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের যুবকদেরকে, আমাদের তরুণদেরকে, তাদেরকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক চর্চায় তাদেরকে মগ্ন রাখতে হবে, এবং সেটার উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের সমাজের মুরব্বীদেরকে সেটা সিদ্ধান্ত নিয়ে গ্রহণ করতে হবে। সেখানে আমি রাজনৈতিক ব্যক্তি হিসাবে বা আপনাদের সন্তান হিসাবে আমি কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে, আমি কিভাবে সম্পৃক্ত হতে পারি, সেটা আমাদেরকে আপনারা পরামর্শ দিতে পারেন, পরামর্শ দিবেন, সেটাই আমি চাই। আমরা দেখেছি বিগত 18 বছরে কেউকে ভোট দিতে পেরেছেন আপনারা? কেউ আমরা ভোট দিই, বিভিন্ন ধর্মের মানুষ সমাজে বসবাস করে, কোন ধর্মের মানুষ কি ভোট দিতে পেরেছে? পারে না। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। বিএনপি সব সময় ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দিয়ে বিভিন্ন বিষয়ে আইন বাস্তবায়ন করেছেন, আইন প্রণয়ন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন এবং ব্যবস্থা গ্রহণ করেছেন। আজকে কয়েকটি দল, যেই দলের সাথে ইসলামিক লেখাটা থাকে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বিভ্রান্তর মধ্যে পড়বেন না। ইসলামিক লেখা থাকলে ইসলাম শরীয়তের বিধানে তারা দল করে না, তাদের আলাদা উদ্দেশ্য থাকে। আজকে বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের মা বোনদেরকে ভুল বোঝানো হচ্ছে, আমাদের ভাইদেরকে ভুল বোঝানো হচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি করতেছেন তারা বলে যে ওই প্রতীকে ভোট না দিলে নাকি, ওই প্রতীকে ভোট দিলে নাকি আল্লাহকে ভোট দেওয়া হবে, আল্লাহর নবীকে ভোট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তো আজকে অনেক সমস্যা লাগে, সকল সমস্যা এমনিতেই ঠিক হবে না। এখানে আমাদের সামাজিক ভাবে একটু উদ্যোগ প্রয়োজন। প্রথম কাজটি যেটি আমাদের করতে হবে, আমি করতে চাই, যে এলাকার মানুষের কাছে এলাকার ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহু আগে থেকে, এমনকি আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে বলেছেন, দেশের মানুষের কাছে ওনার যে চাহিদাটা, যেটা উনি করতে চাচ্ছেন, তুলে ধরেছেন, যে দেশের মানুষের কাছে দেশের মানুষের ক্ষমতা ফিরিয়ে দিতে চায়। এটা এখন কিভাবে ফিরিয়ে দিবেন, সে প্রশ্নটা জাগে। এলাকার শাসন ব্যবস্থা ঠিক করতে হবে। সেখানে আমাদের এলাকার মুরব্বীরা, এলাকার বড় বড় ওলামায়ে কেরাম আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা বসবাস করেন, এলাকার অনেক জ্ঞানী গুণী মানুষ বসবাস করেন, যারা আমরা
সবাই দলমতের ঊর্ধ্বে উঠে আমরা তাদেরকে সম্মান করি, করি না? এরকম অনেক মানুষ আছেন আপনাদের সমাজে। সেইখানে ওই যে আমাদের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, তারা সমাজ নিয়ে কাজ করেন। আমাদের অনেক মেধাবী তরুণ যুবকরা আছেন, আমাদের ছাত্র ছাত্রীরা আছেন। এখন যুগের সাথে আমাদেরকে পাল্টাতে হবে। আমাদের আজকে আমাদের সন্তানরা অনেক মেধাবী, তারা মতামত দিতে পছন্দ করে, তারা সমাজের বিভিন্ন বিষয়ে তারা কাজ করতে পছন্দ করে, তাদেরও জায়গা করে দিতে হবে। আমাদের এলাকায় একটি জায়গা তৈরি করা দরকার। আমাদের মহল্লায়, ধরেন ঋষিপাড়া, এই ঋষিপাড়া একটা মহল্লা, এই ঋষিপাড়া একটি জায়গা তৈরি করা দরকার যেখানে সকল শ্রেণী পেশার মানুষ, হোক আপনি বাড়িওয়ালা, হোক আপনি ভাড়াটিয়া, আপনি দোকানদার, আপনি টং দোকানে চা বিক্রি করেন, হোক আপনি রিক্সা চালক, কিন্তু আপনার সমাজে বসবাস করে তারা এই সমাজের অংশ। আমাদের একটি জায়গা তৈরি করা দরকার যেখানে এই এলাকার মানুষ, এই সমাজের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ এলাকার সমস্যার বিষয়ে একটি জায়গা পাবে যেখানে সে সমস্যার কথা তুলে ধরবে। নির্বিঘ্নে, নির্ভয়ে মানুষ তাদের এলাকা কিভাবে ঠিক করতে চায়, কোন সমস্যা তারা দৈনন্দিন মোকাবেলা করছেন, অসুবিধা ফিল করছেন, এই সমস্যাগুলির কথা বলার সবার আগে একটি জায়গা তৈরি করা দরকার। এবং সেখানে যাদের কথা আমি উল্লেখ করলাম তারা বসে সিদ্ধান্তে পৌঁছাবে বা সিদ্ধান্তে উপনীত হবে যে আমরা 10 জনের মতামত দিবে, 10 জনের মতামত দিয়ে আমরা এইভাবে এলাকার সমস্যার সমাধান করব বা মোকাবেলা করব। সেইখানে আমাদের দল বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা আপনাদের পরামর্শ অনুযায়ী এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করতে পারে। এবং সেটি যদি আমরা করতে পারি, দেখা যাবে আমাদের এলাকার অনেক সমস্যা আমাদের পুলিশের সহায়তার দরকার হবে না, বা আমাদের কমিশনের সহায়তার দরকার হবে না, বা আমাদের একজন সংসদ সদস্যের সহায়তার দরকার হবে না। এলাকার সমস্যা এলাকার মানুষ বসে সমাধান করতে পারবে। হ্যাঁ, এখানে অনেক বিষয় আছে যেটা প্রশাসনিক বিষয় থাকতে পারে, অনেক সরকারি সিদ্ধান্তের বিষয় থাকতে পারে। সেখানে জনপ্রতিনিধি যারা থাকবে তারা এখানে এসে আপনাদের সাথে কাজ করবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় জাতি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা আশা করি যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং এলাকার মানুষ যার উপরে আস্থা রাখতে পারবে, যে যাকে নাকি 24 ঘন্টা এলাকায় পাবে, যাকে নাকি প্রশ্ন করতে পারবে যে আপনি এই কথা বলেছিলেন, কেন আপনি করেননি, কেন আমার এলাকার রাস্তা দিয়ে, যে আপনার এলাকার রাস্তা দিয়ে হাঁটবে এবং মানুষের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করবে, যে নাকি আপনার আস্থা অর্জন করতে পারবে, তাকে আপনারা ভোট দিবেন। আমি বলছি না আমাকে ভোট দিবেন, যাকে আপনারা পছন্দ করবেন, যে আপনার পাশে রাত দিন 24 ঘন্টা থাকতে পারবে, যাকে আপনি মুহূর্তে আপনি খবর দিলে সে আসতে পারবে, সেই ধরনের মানুষকে আপনি ভোট দিয়ে সংসদে পাঠাবেন, যাতে আপনার অধিকার আদায় তারা সংসদে আইন প্রণয়ন করে এবং সেই আইন প্রণয়নের মাধ্যমে যাতে আপনার সুবিধা অসুবিধা লাঘব হয়, তাকে আপনারা ভোট দিবেন। কিন্তু খেলাধুলা করে আপনারা আমরা সবাই বড় হয়েছি, কিন্তু আমাদের সন্তানদের দুর্ভাগ্য, আজকে তারা আইদার মোবাইল ফোন টিপতে টিপতে সারা দিন পার করতেছে, চোখ নষ্ট করতেছে, আর নয়তো তারা মাদকে জড়ায় যাচ্ছেন, আর নয়তো তারা কিশোর গ্যাংয়ের সদস্য হচ্ছেন। আমাদের সন্তানদেরকে তারা এই বিগত 18 বছর যারা এই দেশকে শাসন করেছে, তারা আমাদের বর্তমান যারা আমাদের সন্তানরা আছে তাদেরকে ধ্বংসের মুখে তারা ঠেলে দিয়ে গেছে। আমি এই জন্য এলাকাবাসী আমি বলি যে সবকিছুই কোনো নেতা করতে পারে না একা। আমি বিশ্বাস করি না কোনো রাজনৈতিক দলের নেতা বা একা একজন সংসদ সদস্য, একজন কমিশনার এককভাবে এলাকা সবকিছু করতে পারবে। আমি চাই না যে এলাকার এমপি, সেটা আমি হই বা অন্য কেউ হোক, এলাকার কমিশনার, এলাকার মেম্বার, চেয়ারম্যান এলাকা এককভাবে এলাকা শাসন করবে, সেই দিন আর থাকবে না যতদিন আমি বেঁচে থাকবো ইনশাল্লাহ। এই কথা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই। আমি চাই এলাকার মানুষ, এলাকার মুরব্বীরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এলাকার শাসন ব্যবস্থা, এলাকা কিভাবে চলবে তারা সিদ্ধান্ত দিবে। আমরা, আমার দলের কর্মীরা, আমার দলের নেতারা ওই তাদের সাথে শরিক হবে এবং তাদের সাথে কাজ করবে। খেলার মাঠ আমাদেরকে খুঁজে বের করতে হবে, হয়তোবা এই ওয়ার্ডে না পেলে আরেক ওয়ার্ডে খেলার জায়গা পাওয়া যাবে, সেটি আমাদেরকে জায়গা মতো আগে যেতে হবে। আমরা খুঁজবো যে আমাদের সরকারি জায়গা কোথায় আছে, যদি খেলার মাঠের মতো জায়গা থাকে আমরা সেটিকে খেলার মাঠ হিসেবে উপযুক্ত করে তুলবো। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি। আরেকটি কথা বলতে হয় যে পানি নিষ্কাশনের বিষয়ে, যে আমাদের এখানে একটি খাল আছে, গ্যাস পাইপ না, হ্যাঁ, তিতাস গ্যাস খাল,
এইখানে অনেকে আছেন যে আপনাদের বাড়ি আছে, এখানে অনেকের ওই এলাকার মানুষের বাড়ি ঘর আছে, তারাও কিন্তু কিছু জায়গা হয়তো বা দখল করেছে। এগুলো দখল মুক্ত হতে হবে প্রিয় এলাকাবাসী। তখন আবার আপনারা কিন্তু আমাকে গালমন্দ করতে পারবেন না, কারণ এলাকার মানুষের সুবিধার জন্য আমাদের এলাকার খালগুলিকে খনন করতে হবে। বিএনপি 31 দফার মধ্যে খাল খননের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে যে আমাদের এলাকার, আমাদের দেশের সকল খালকে খনন করতে হবে, দখল যদি হয়ে থাকে সেটা দখল মুক্ত করতে হবে, উদ্ধার করতে হবে। সেটি আমার এলাকায় যে কয়টি খাল আছে সেই উদ্যোগ আমি গ্রহণ করব, এবং আপনাদেরকে কিন্তু তখন আমাকে সহযোগিতা করতে হবে প্রিয় এলাকাবাসী। লেক বানাই দিব ইনশাআল্লাহ, আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ সেই পরিকল্পনা আমরা নিতে পারবো। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, সামাজিক সংগঠনের 3টি প্রশ্ন করেছেন, যে নারীদের জন্য আমরা কি করব, যুবকদের জন্য আমরা কি করব, আরেকটি প্রশ্ন আমি ভুলে গিয়েছি। হ্যাঁ, আচ্ছা, না ওইটা প্রথমত যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যুবকদের জন্য যুব মন্ত্রণালয় তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মা বোনদের জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। পাশাপাশি আমাদের সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় আছে। এই 3টি মন্ত্রণালয় যদি ঠিকভাবে তারা এলাকায় কাজ করতে পারে এবং তাদেরকে এলাকায় এনে আমাদের যুবক, আমাদের তরুণ, আমাদের মা বোনদেরকে যদি তাদের কাজের আওতায় নিয়ে আসা হয়, তারা বিভিন্ন বিষয়ে তারা প্রশিক্ষণ প্রাপ্ত হবে। তাদেরকে নিজেদেরকে তাদেরকে আমাদের নারীদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের তরুণদেরকে সক্ষম করে তোলা হবে, যাতে তারা উদ্যোগী হয়, তারা নিজেরা ব্যবসা করতে পারে। তাহলে তাদেরকে ওই যে দেখা যায় যে ছোট্টখাট্ট বিষয়ে তারা কিস্তির ব্যাপারে আপনারা বলেছেন যে কিস্তি নিতে তাদের লাগবে না। কিন্তু হ্যাঁ, আমাদের সমাজে অনেকে আছেন যারা আপনারা সুদের ব্যবসা করে থাকেন এবং কিস্তিতে আমাদের এলাকার মানুষকে, আপনাদের স্বজনদেরকে, আপনাদের প্রতিবেশীদেরকে আপনারা লোন দিয়ে থাকেন। আমি একজন মানুষ হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব, যারা আপনারা করেন, মানুষের সাথে জুলুম করেন না, আপনারা মানুষের উপরে নির্যাতন করবেন না। আপনারা মানুষকে যেহেতু লোন দিয়েছেন সেটার জন্য আপনাদেরকে সময় দেওয়ার জন্য আমি অনুরোধ করব, যাতে নির্যাতিত না হয় আমার এলাকার মানুষ। আমরা চেষ্টা করব বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমাদের এলাকার মানুষকে কিভাবে প্রশিক্ষিত করা যায়, যাতে তারা হয়তোবা সরকারি কোনো চাকরিতে উপযুক্ত হতে পারে, হয়তোবা তারা কোনো ব্যবসায়ী উদ্যোক্তা হতে পারে, নতুন উদ্যোক্তা হতে পারে। বিভিন্ন বিষয়ে আমাদের এলাকার, বিশেষ করে তরুণদের জন্য, আমাদের কন্যা সন্তান যারা আছে তাদের জন্য, আমাদের নারীদের জন্য কিভাবে তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উপযুক্ত, তাদেরকে সক্ষম করা যায়, সেই বিষয়ে আমাদের একটি ধারণা আছে এবং আমরা সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করব। এবং আমাদের যে সামাজিক সংগঠনের যে ভাইটি এখানে এসে কথা বলেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনার সামনে এসেছেন, কারণ আপনার মতো মানুষদেরকেও কিন্তু আমি খুঁজছি বিভিন্ন এলাকায়। সামাজিক সংগঠনের আপনার মতো ভাইকে আমরা খুঁজে বেড়াচ্ছি, কারণ আমরা চাই আমাদের কাতারে আপনি থাকেন এবং আপনার মতামতকে আমরা গুরুত্ব দিতে চাই, কারণ আপনি আপনার এলাকার যে সামাজিক বিষয়গুলি আছে সেগুলি আপনি অবগত আছেন, আপনি মতামত দেন, আপনি উদ্যোগ গ্রহণ করেন। আমরা আপনার মতামতের সাথে আমরা কাজ করতে চাই, আমরা আপনার উদ্যোগের সাথে আমরা হাত মেলাতে চাই, যাতে আমার এলাকার মানুষ উপকৃত হয়। তাই আপনি আজকে এসেছেন সামনে, আমরা চাই যে আমাদের সাথে আপনি আমাদের কাতারে থাকবেন। আমরা চাই, আমরা জায়গা করে দেবো আপনার জন্য, যাতে আপনি কাতারে এসে এলাকার মানুষের জন্য কাজ করতে পারেন। কুকুরের কথা বলেছেন আমাদের আন্টি, আসলে যেটা হওয়া দরকার যে আমাদের আসলে আইনে নাই যে কুকুর মেরে ফেলার বিষয়, প্রাণীকে হত্যা করার বিষয় আমাদের আইন আছে, হত্যা করা যাবে না। কিন্তু তারা যাতে বংশ বিস্তার করতে না পারে, সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকায়, সিটি কর্পোরেশন আওতাভুক্ত এলাকায় তাদেরকে ইনজেকশন দেওয়ার কথা। আসলে মানে ইনজেকশন কোত্থেকে দিবে? ইনজেকশনের টাকাই তো তারা চুরি করে ফেলছে। আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এটাও আমাদের নজরে আসছেন, আমাদের একটি নির্বাচিত সরকার প্রয়োজন, আমাদের একটি নির্বাচিত এলাকায় কমিশনার প্রয়োজন, নির্বাচিত মেয়র দরকার, যারা মানুষের কাছে দায়বদ্ধ থাকে। আজকে কিন্তু কেউই দায়বদ্ধ না আমাদের কাছে। আমরাও যখন সরকারি অফিসে যাই, বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে
কথা বলার জন্য। তারা অনেক সময় সবাই যে আমাদেরকে সহযোগিতা করে এমন কিন্তু না। তারা অনেকে মুখ কালো করে রাখে যে কেন গেছি, তা অনেকে মানে অ্যাভয়েড করার চেষ্টা করে, কারণ তারা দায়বদ্ধ না। আজকে আমরা এই জাতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়, যেখানে আপনি যার উপরে আস্থা রাখতে পারবেন, যেখানে আপনি যাকে বিশ্বাস করবেন, যেখানে আপনি মনে করবেন যে সে এলাকার আপনাদের সাথে বসবাস করে, যেখানে আপনি মনে করতে পারবেন যে আপনার সমস্যাটা শুধু আপনি একা ভোগ করছেন না, ওই দুর্ভোগটা ওই মানুষটাও ভোগ করে যান, এবং আপনাদের দৈনন্দিন যে অসুবিধাগুলি আপনারা চলাফেরার সময় আপনারা দেখছেন, সেটি ওই মানুষটিও করে। সে এলাকায় আপনার পছন্দ মতো মানুষটিকে ভোট দিয়ে আপনি নির্বাচিত করবেন যে উনি আইন প্রণয়ন করবেন, এবং সে আইন প্রণয়নের মাধ্যমে আপনার যে সমস্যাটি আছে সেগুলি সমাধান হবে। এই তো, এটাই তো এলাকার মানুষ চায়, যে আপনার পছন্দ মতো ব্যক্তিটিকে আপনি ভোট দিবেন। প্রিয় এলাকাবাসী, সেটি আপনাদেরকে করতে হবে, কারণ আজকে দায়বদ্ধতা দরকার। আজকে আমাদের স্বচ্ছতা প্রয়োজন। এই দুইটা জিনিস অত্যন্ত জরুরি আমাদের বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার জন্য। একটি সুযোগ এসেছে যে 18 বছর এই যত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, লুটপাট সবকিছু যদি আমরা ঠিক করতে চাই, নতুন করে আমাদের তরুণদের নিয়ে যদি ভাবি, আমাদের মা বোনদেরকে নিয়ে ভাবি, আমাদের মুরব্বীদেরকে নিয়ে ভাবি, আমাদের সামাজিক সংগঠনকে নিয়ে ভাবি, আমাদের বিভিন্ন অন্যান্য ধর্মের মানুষদেরকে নিয়ে যদি ভাবি, তাহলে এখনই সময় যে সমাজের সকল মানুষকে এক হইতে হবে, এক জায়গায় বসতে হবে, সমাজের সমস্যাগুলি নিয়ে আলোচনা করতে হবে। আমরা আলোচনা করতে চাই না, আলোচনা করতে হবে, এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সিদ্ধান্ত চলে আসতে হবে, এবং সেভাবে আমরা এলাকার সমস্যার সমাধান করতে পারি। প্রিয় এলাকাবাসী, অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে। আমি মুরব্বীরা বসে আছেন, খাওয়া দাওয়া করেন নাই, নামাজ পড়ে এখানে চলে আসছে, আমাদের মা বোনেরা বসে আছেন। আমি ক্ষমা চাই আপনাদের কাছে যে অনেক লম্বা বক্তব্য দিয়েছি। আমি সত্যিকার অর্থে আমি এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি একজন সৎ মানুষ, ছোটবেলা থেকেই, যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি সৎ থাকার চেষ্টা করেছি, এবং আমি সততা নিষ্ঠার সাথে আমি চলাফেরা করি। আমার মাঝে আপনারা ইনশাল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, এবং আপনারা দোয়া করবেন আজকে আপনারা আমাকে যেভাবে দেখছেন, যাতে আমার মৃত্যু পর্যন্ত আমি এইভাবেই থাকি, এইভাবে যাতে আপনারা পান, সেই দোয়া আপনাদের কাছে আমি চাই। আমি আমার সততা নিয়ে, নিষ্ঠার সাথে আমি এলাকার মানুষের জন্য কাজ করতে চাই, এবং আপনাদের সহযোগিতা চাই। অনেক আরো বক্তব্য আছে, সে রাত হয়ে যাবে আরো, আমি আর বক্তব্য বাড়াতে চাই না, আমি আবার আসবো। কিন্তু এই এলাকায় অনেক গুরুত্বপূর্ণ নেতারা বসবাস করে। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি যে আপনারা যে কথাগুলো আমি আজকে এখানে তুলে ধরলাম আমার এলাকার মানুষের সামনে, এই উদ্যোগটা যাতে আমার কথার মধ্যে থেকে না যায়, আপনারা বসে এই উদ্যোগটা গ্রহণ করবেন, এবং সমাজের সম্মানী ব্যক্তিদেরকে সেখানে আপনারা জায়গা করে দিবেন, এবং সেখান থেকে তাদের পরামর্শ অনুযায়ী এলাকায় আপনারা কাজ করবেন, এই প্রত্যাশা করি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার বাবা অসুস্থ, আপনারা জানেন, অনেক সময় আপনাদের জন্য, আপনাদের সাথে এলাকা দিয়ে হেঁটেছে, এলাকার কাজ করেছে, তার জন্য আমি দোয়া চাই। আমার সনাতনী ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, আপনাদের আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এলাকায় আপনাদের সকলের ন্যায্য অধিকার, এবং এলাকায় যাতে ন্যায় প্রতিষ্ঠা হয়, সেই বিষয়ে আমরা কাজ করবো আপনাদের সহযোগিতায়। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমার এলাকাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকটি পয়সার হিসাব নিব যে আমাদের এই জলবদ্ধতা, পানি নিষ্কাশনের জন্য হাজার হাজার কোটি টাকা কোথায় গিয়েছে আমাদের এলাকার মানুষের সামনে, সেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা জড়িত তাদেরকে হিসাব দিতে হবে। আরেকটি কথা, যে আমার নেতা যদি মানুষের ভোটে নির্বাচিত হয়ে আমাদের দেশের দায়িত্বভার গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন জনাব তারেক রহমান, আমি তাকে সশরীরে আমার এলাকায় নিয়ে আসবো, যে আমার এলাকার যে দুর্দশা, এই জলবদ্ধতার কারণে তাকে আমি নিজের চোখে তার হাত ধরে আমি এলাকায় নিয়ে আসবো, যে দেখেন আমার এলাকার মানুষের অসুবিধা কোথায়, যাতে উনি নিজের চোখে দেখে আমার এলাকার অসুবিধা উনি উপলব্ধি করতে পারেন, যে সঠিকভাবে যাতে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়,
যে চিরতরে আমার এলাকার জলাবদ্ধতা দূর হয় সেই ব্যবস্থা গ্রহণ করবে, সেটা আপনাদেরকে আমি ওয়াদা দিচ্ছি যে আমি তাকে নিয়ে আসবো আমার এলাকার মানুষের দুর্দশা দেখানোর জন্য। প্রিয় এলাকাবাসী, আপনারা এখানে বলেছেন যে আমাদের স্বজনরা যে এখান থেকে কেউ অসুস্থ হলে এই রাস্তার মধ্যেই মারা যায়, কিন্তু বিগত 18 বছর যাবত কি না যথার্থ সময় ছিল না? আমাদের এই এলাকায় একটি আধা সরকারি হাসপাতাল তারা নির্মাণ করতে পারে নাই, তারা করে নাই, তারা করতে চায় নাই, কারণ তারা নিজেরা এলাকার মানুষ ছিলেন না, তাদের কোন নারীর টানে এলাকার মাটিতে ছিল না এবং এলাকার মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। 18 বছর অনেক লম্বা সময় তারা এখানে একটি হাসপাতাল নির্মাণ করতে পারতো আমার এলাকার মানুষের জন্য, কিন্তু তারা করে নাই। আজকে কেন আমাদেরকে এখান থেকে আমাদের স্বজনদেরকে নিয়ে সেই মিটফোর্ডে যেতে হয়, সেই ঢাকা মেডিকেল কলেজে যেতে হয়, আর নয়তো আপনার শাহবাগ যেতে হয়, আর না হলে আমাদের পান্থপথ যেতে হয়, না হলে আমাদেরকে গুলশান বনানী যেতে হয়, তাই না? আমাদের এলাকায় কেন হাসপাতাল নির্মাণ হয়নি? এই প্রশ্ন তো আপনাদেরকে করতে হবে। 18 বছর অনেক লম্বা সময় এলাকার মানুষের জন্য, বিশেষ করে এলাকার খেটে খাওয়া মানুষের জন্য একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা যেত, কিন্তু তারা করে নাই। বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায়, আমার বাবার একটি স্বপ্ন ছিল, সাবেক সংসদ সদস্য, যে এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করবেন উনি। আমি আপনাদের কথা দিচ্ছি, সুস্থ থাকি, সবল থাকি এবং যদি সুযোগ পাই, আমি জনাব তারেক রহমানের হাত ধরে আমার এলাকায় একটি হাসপাতাল নির্মাণ আমাদের এলাকার মানুষের জন্য আমরা করবো। এই প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে এই মঞ্চ থেকে দিতে চাই। প্রিয় এলাকাবাসী, এলাকার সাবেক কমিশনাররা তারাও কিছুটা দায়ী, কারণ বিগত 10 বছর আগে যারা কমিশনার ছিলেন বা 15 বছর আগে যারা কমিশনার ছিলেন, তাদের চিন্তা করার দরকার ছিল যে আমার এই এলাকায় একটি কমিউনিটি সেন্টার দরকার খেটে খাওয়া মানুষের জন্য, কিন্তু তারা সেই চিন্তা করে নাই। চিন্তা করার দরকার ছিল যে আমাদের তরুণদের মতো, এই যে আমার এক সন্তান একটা চিঠি দিয়ে গেছেন খেলা মাঠের জন্য, যে এলাকার একটি খেলার মাঠের জন্য আমাদের খালি জায়গা রাখার প্রয়োজন আছে, তারা চিন্তা করে নাই। আজকে কোনো গলি নাই, কোনো খালি জায়গা নাই যে এলাকায় একটি আপনি খেলার মাঠ করবেন, একটি জায়গা নেই এখানে যে এখানে কমিউনিটি সেন্টার করবেন খেটে খাওয়া মানুষের জন্য, একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র তারা করে নাই যেটা মানুষের উপকারে আসতো। আজকে আপনাদেরকে আমি বলতে চাই যে নিশ্চয়ই আমাদের এলাকায় খাস জমি আছে, থাকারই কথা। যেহেতু সিটি কর্পোরেশন অন্তর্গত আমরা হয়েছি, আমাদের এলাকা খাস জমি থাকারই কথা। আমরা খুঁজে বের করবো সেই খাস জমিগুলি কার দখলে গেছে, সেগুলোকে দখল মুক্ত করব। এলাকার মুরব্বীদের পরামর্শ অনুযায়ী খেলার মাঠ হবে না সিটি কর্পোরেশনের একটি কমিউনিটি সেন্টার হবে না একটি স্বাস্থ্য কেন্দ্র হবে, যেটা প্রয়োজন হবে সেটাই আমরা ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। কিন্তু খেলার মাঠ আজকে আমাদের অনেক প্রয়োজন। আমরা ছোটবেলায়, আমি নিজে সকাল বেলা স্কুলে যেতাম, 3টার মধ্যে বাসায় আসতাম, সারা বিকেল খেলতাম আমরা, এবং সন্ধ্যার সময় মাগরিবের সময় এসে স্যারের কাছে পড়তে বসতাম। প্রিয় এলাকাবাসী, আপনারা এখানে, আমি মনে করি এলাকার এই 53 নম্বরের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। অন্যান্য আরো অনেক বড় সমস্যা আছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। যদি বৃষ্টি হয়, সবার আগে দেখা যায় আমাদের 53 নম্বর ওয়ার্ডের অলি গলি পানিতে ডুবে যায়। এবং যদি আপনি শতকরা হিসেবে রাস্তাঘাট হিসাব করেন, আমি বলবো যে শতকরা 90 ভাগের বেশি রাস্তাঘাট পানির নিচে চলে যায়। এখানে দেখা গিয়েছে যে বিগত 18 বছর যাবত শত শত কোটি টাকা, মেবি 1000 কোটি টাকা তারা বরাদ্দ করেছে আমাদের ডিএনডি বাঁধের ভিতরে যে এলাকাগুলি পানি নিষ্কাশনের জন্য। এবং এই পানি নিষ্কাশনের বিষয় নিয়ে এলাকা থেকে অনেকে আছেন যারা অত্যন্ত সচেতন, তারা অনেক সময় আন্দোলন করেছেন। এবং এলাকাবাসী এত উদ্বেগ জানানোর পরও কেন আমাদের এলাকার, বিশেষ করে 53 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা পানির মধ্যেই থাকতে হচ্ছে? বর্ষার দিনে তো পানিতে ডুবে থাকে এলাকা, কিন্তু শুকনো দিনগুলো তো যেই ভরা যখন গরম থাকে সেই সময়গুলিতেও আমরা দেখি যে এলাকায় রাস্তাঘাটে পানি থাকে।
এবং এলাকার পানি থাকার কারণে এখানে ডেঙ্গু, এখানে চিকুনগুনিয়া, বিভিন্ন পানিবাহিত রোগে আমাদের এলাকার মানুষ রোগে আক্রান্ত হচ্ছেন এবং অনেক মানুষ, আমাদের অনেক স্বজনরা তারা মৃত্যুবরণ করেছে। একটার সাথে আরেকটা জড়িত হয়। আমাদের স্বজনরা এখানে অসুস্থ হচ্ছে, কিন্তু ওই যে বলেছেন আমাদের এই মসজিদ কমিটির সব উনার নাতি এখানে রাস্তা থেকে বের হতে পারেনি, এখানে মৃত্যুবরণ করেছেন। কত মর্মান্তিক আমাদের এলাকার অবস্থা। প্রিয় এলাকাবাসী, মানে আপনারা বলেছেন যে এই অটো রিক্সার ব্যাপারে, যে আপনাদের এই রাস্তার মুখটাতেই দেখা যায় যে শত শত অটো রিক্সা দাঁড়িয়ে থাকে। এগুলি এলাকার মানুষই ব্যবহার করে, এলাকার মানুষ ব্যবহার করে। আমাদের এখানে এই রাস্তা দিয়ে আপনাদের 60 নম্বর ওয়ার্ডে যাওয়া যায়, বা আপনাদের ওই যে জিয়া শরীর রোডের ওই পাশে যাওয়া যায়। তো দেখা যায় যে ওই এলাকার মানুষও আপনাদের এলাকা দিয়ে এসে চলে যায়। আপনারা বিক্রমপুর প্লাজার সামনে হকার্সদের কথা বলেছেন। কিছুদিন আগে আপনারা হয়তো জেনেছিলেন যে এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট সহ অনেকে এখানে এসেছিলেন তাদেরকে উচ্ছেদ করার জন্য, এবং তারা উচ্ছেদ হয়েছিল। কিন্তু তারা দেখা গেছে যে সপ্তাহখানেক পরে আবার ফিরে আসছেন, এবং পুলিশ আবার তাদেরকে গেলে উঠিয়ে দিচ্ছেন, পুলিশ সরে গেলে আবার এখানে উঠে আসছেন। প্রথমত হচ্ছে যে এই যে উচ্ছেদটি হয়েছে, এই উচ্ছেদ করার জন্য আমাদেরকে অনেক কাজ করতে হয়েছে। আমরা আমাদের যে ওয়ারি জোনের কমিশনার ডিসি আছেন, ওনার সাথে আমরা এখানে গিয়েছি। এলাকার অনেক মুরব্বীরা, আমাদের অনেক বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আমাদের কদমতলী, শ্যামপুর থানা এবং যাত্রাবাড়ি থানারও ভারপ্রাপ্ত থানার কর্মকর্তারা ছিলেন। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছিল, এবং এই আমাদের বিক্রমপুর প্লাজার সামনে যে হকারগুলি উচ্ছেদ করার বিষয়ে মূলত বেশি আলোচনা হয়েছিল। এবং দেখা গেছে এই উচ্ছেদটি করার জন্য প্রায় আমাদের 2 মাস অপেক্ষা করতে হয়েছে। মানে বাংলাদেশের বিউরোক্রেসি, যে আমলাতন্ত্র, যে একটি সাধারণ কাজ করতে হলো ফাইল ঠেলাঠেলি করতে হয়। এবং মানে আমাদের ভাগ্য আসলে এতই দুর্ভাগ্য আমাদের, যে এই দেশে আল্লাহ পাক আমাদেরকে জন্ম দিয়েছে, কিন্তু আমরা এই ছোটখাটো সমস্যা সমাধান করতে হলো ফাইল ঠেলতে হয় আমাদেরকে অনেক দূর। যাই হোক, আমি তখন বলেছিলাম যে এলাকার মানুষকে সম্পৃক্ত করতে হবে। আপনারা আমার কথা বিশ্বাস করেন, যদি এই মার্কেট এবং এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বী এখানে শুধুমাত্র একটি উদ্যোগ গ্রহণ করতেন যে আমরা এখানে খেয়াল করব, শুধু পুলিশের উপরে একা দায়িত্ব ছেড়ে দিলে যে সব সমাধান হবে তাই না। এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। আপনার ক্ষমতা, আপনার অধিকার আদায় করতে হলে আপনাকেও কিছু কাজ করতে হবে। আপনাদেরকে সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এখানে কেউ দেখার নেই, আবার এই হকাররা এখানে আসছেন। এবং আপনাদের যে অটো রিক্সার বিষয়, সেই বিষয়ে এই এলাকার সাবেক কমিশনার আমাদের মিরু ভাই, তার সাথে আমি আলাপ করেছি। এখানে যারা উপস্থিত আছেন তাদের সাথে 2 দিন আগে মনে কথা বলেছি যে এই অটো রিক্সা তো নিশ্চয়ই তাদের কোনো সমিতি আছে। তো আমাকে যেটা তারা আশ্বস্ত করেছিলেন যে তাদের সাথে ওনারা অলরেডি একবার বসেছেন, ওনারা আরেকবার মনে হয় বসার কথা ছিলেন। মিরু ভাই উমরায় গিয়েছেন, এটা হয়নি। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমি এখানে আজকে এসেছি আপনাদের সন্তান হিসেবে। আমি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না, আমি একটি দলের আদর্শিত, আমি দলের একটা একনিষ্ঠ কর্মী আমি নিজেকে মনে করি। এবং দলের আদর্শ ধারণ করে দলের যে নির্দেশনা আছে, যে এলাকার মানুষ, দেশের মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমার জন্ম এই এলাকায়, আমার 14 পুরুষ এলাকায় জন্ম। এত লড়াই সংগ্রাম করেছি, এতবার জেলে গিয়েছি, কোনোদিন এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে পালিয়ে বেরিয়েছি, কিন্তু এলাকায় ফেরত এসেছি। কেন? কারণ এলাকার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক আছে। এই দীর্ঘ 18 বছর লড়াই সংগ্রাম করতে গিয়ে বহু মানুষের সাথে, বহু মা বোনদের সাথে আমার পরিচয় হয়েছে, এবং তাদের স্নেহ ভালোবাসায় আমার মনে হয়েছে যে আমি এই মানুষগুলি তো আমার আপন। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন আছেন, কিন্তু এই এলাকার এত মানুষের প্রত্যাশা, কিভাবে তাদেরকে ফেলে অন্য এলাকায় থাকবে? এই এলাকায় বসবাস করেছে, এবং আজকে আমার দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে এলাকার সমস্যা চিহ্নিত করার জন্য এসেছি। এমন না যে আমি এলাকার সমস্যা জানি না, আমি জানি, কিন্তু দেখা যায় মহল্লা ভিত্তিক কিছু স্পেসিফিক
সমস্যা থাকে যেগুলি হয়তো বা আমি জানি না। তাই আমি কিন্তু একটা ওয়ার্ডে আসছি না, আমি এর একটা ওয়ার্ডের মহল্লায় মহল্লায় যাচ্ছি যে এই মহল্লার সমস্যাটা কি। কিছু আছে কমন সমস্যা, কিছু আছে একেবারে একান্ত এলাকার সমস্যা। সেগুলো যদি আমরা চিহ্নিত করে রাখতে পারি। আজকে অনেকে বলেছেন আমাকে নির্বাচিত করার কথা। আমি আজকে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসিনি। আমি আপনাদেরকে চিনি, আপনারাও আমাদেরকে চিনেন। ভোট চাইতে আমি আসবো, এমন না যে আমি ভোট চাবো না আপনাদের কাছে। আপনাদের কাছে ভোট চাইবো, আপনাদের কাছে সহযোগিতা চাইবো, আপনাদের কাছে দোয়া চাইবো, কিন্তু আজকে না। তফসিল ঘোষণা হবে তখন থেকে আমি ভোট চাইতে আসবো আপনাদের কাছে। কিন্তু আমি আজকে আপনাদের কাছে এসেছি যে আপনাদের এলাকার সমস্যা যদি আমি আগে থেকেই চিহ্নিত করতে পারি এবং আপনারা যদি আমাকে সরাসরি বলে দিতে পারেন, আমি যদি আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের মায়ায়, এলাকার মানুষের ভোটে যদি আমি নির্বাচিত হই, আমি 1 সেকেন্ড দেরি করতে চাই না সমস্যা চিহ্নিত করতে। আমি সরাসরি এলাকার সমস্যার সমাধানে কাজ করতে চাই। আপনারা এখানে মাদকের কথা বলেছেন, আমি বিভিন্ন এলাকায় গিয়েছি। মাদক আসলে বাংলাদেশের অনেক একটি বড় সমস্যা, জাতীয় সমস্যা, কিন্তু সেখানে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। কেননা যেটা আমি প্রথমে বলেছি যে আমি এলাকার মানুষের সাথে সরাসরি একটা সম্পর্ক করতে চাই। আমি সরাসরি এলাকার মানুষের কথা নিজের কানে শুনতে চাই, বা আমার কথা আমি চাই যে আমার এলাকার মানুষ নিজের কানে শুনে। কারণ বিগত বছরগুলিতে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এলাকার নেতা আছে, এলাকার নেতা গিয়ে বড় নেতাকে বলবে, সেই নেতা আবার আরেক নেতাকে বলবে, দেখা যায় যে সমস্যার কথা আর শোনা, যার কাছে যাওয়া প্রয়োজন সেই সমস্যার কথা তার কানে পৌঁছায় না। সেখান থেকে বেরিয়ে এসে আমি চাই যে আমি যেহেতু কাজ করতে চাই, এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে আপনাদের সহযোগিতা চাই, সেখানে আমি আপনাদের কথা শুনে আপনাদের সাথেই কাজ করতে চাই। আমি কোনো নেতার মাধ্যম ধরে আমার এলাকাবাসীর কাছে আসতে হবে এমন তো না, বা কোনো নেতার মাধ্যমে আমার কাছে যেতে হবে তেমনও না। কিন্তু সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারেন, সরাসরি আমাকে আপনারা মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে 5 মিনিট দূরে থাকি, এখান থেকে যদি একটা অটো রিক্সায় ওঠেন, আমার বাড়িতে যেতে আপনাদের 5 মিনিট সময় লাগবে। আমার বাড়িতে গেলে কেউ আপনাদেরকে জিজ্ঞেস করবেন আমার বাড়ির দারোয়ান বা সিকিউরিটি গার্ড কার কাছে আসছেন, কেন আসছেন। গেটে নক করলে আপনারা দেখবেন যে গেট খুলে দিচ্ছে। তারা জানে যে আমার এলাকার মানুষ আমার কাছে আসছে। তারা আপনাদেরকে সাদরে গ্রহণ করবে এবং আমার সাথে কথা বলার সুযোগ আপনারা এমনিতেই পেয়ে যাবেন। কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার হবে না আমার সাথে কথা বলার জন্য। প্রিয় এলাকাবাসী, এই এলাকায় খেলার মাঠ নেই, এলাকায় কমিউনিটি সেন্টার নেই। আমাদের অনেক খেটে খাওয়া মানুষ এলাকায় বসবাস করে, নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ এলাকায় বসবাস করে। আমাদের পারিবারিক সামাজিক অনুষ্ঠান তো লেগেই থাকে বছর জুড়ে। আমাদের সন্তানদের বিবাহ অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান আমাদের জন্য অল্প অর্থে যাতে আমরা একটি অনুষ্ঠান করতে পারি, সেই জন্য একটি সরকারি বা সিটি কর্পোরেশনের একটি কমিউনিটি সেন্টার অত্যন্ত জরুরি ছিল। কিন্তু বিগত 18 বছর যাবত শুধুমাত্র মেয়র তাপস শেখ হাসিনার ভাতিজা আরেক চোর মেয়র থাকা অবস্থায় আমাদের যারা দলের কমিশনার ছিল তাদেরকে যথার্থ অর্থ তারা বরাদ্দ দিত না, বরঞ্চ তাদেরকে ঠকাতো। শুধুমাত্র বিএনপির কমিশনার থাকা অবস্থায় তারা যেই কাজটির জন্য অনুরোধ করতেন সেটি তারা খারিজ করে দিতেন। কিন্তু এলাকায় একটি পরিকল্পনার প্রয়োজন ছিল যে আমার এলাকায় কোথায় আমার একটি কমিউনিটি সেন্টার থাকা প্রয়োজন। সেখানে আমাদেরও ব্যর্থতা আছে। আমাদের যারা কমিশনাররা ছিলেন, আমাদের যারা চেয়ারম্যানরা ছিলেন, বা আমাদের যারা এলাকার নেতৃবৃন্দ ছিলেন, যারা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ছিলেন, এই পরিকল্পনাটা আমাদের মধ্যে ছিল না। কিন্তু এখন এত ঘনবসতি এলাকা, আমাদের মানুষের চাহিদা অনুযায়ী আমাদেরকে তার চাহিদা পূরণ করতে হবে। আমরা ইনশাল্লাহ খুঁজে বের করবো যে এই এলাকার মধ্যে নিশ্চয়ই আমাদের সরকারি খাস জমি আছে, সেটি আমরা খুঁজে বের করব। সেটি যদি দখল হয়ে থাকে, সেটি দখল মুক্ত করে আমরা সিটি কর্পোরেশনে আলাপ করে এখানে একটি যাতে খুব দ্রুত সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার নির্মাণ করা যায় সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিব। আরেকটি কথা বলেছেন আমার আরেক ভাই, দেখেন শিক্ষিত সমাজের যখন যারা শাসন ব্যবস্থায় থাকে তারা যদি শিক্ষিত হয় তাদের চাহিদা উন্নত মানের হয়। আমাদের এক ভাই বলেছেন এখানে যে আমাদের ক্লিনিক দরকার, স্বাস্থ্য সেবার ক্লিনিক দরকার, এখানে নাই। অনেক এলাকায় আমি গিয়েছি, এই চাহিদাটা অনেকেই করেনি। আসলেই তো আমাদের এলাকার মানুষ সেবা পায় না, স্বাস্থ্য সেবা পায় না। এলাকার মানুষ এখান থেকে আমাদের যদি
খুব ভালো স্বাস্থ্যসেবা পেতে হয় আমাদেরকে শাহবাগ যেতে হয়, আমাদেরকে পুরান ঢাকায় ঢাকা মেডিকেল কলেজে যেতে হয়, আমাদেরকে পান্থপথ যেতে হয়, আর না হলে তো আমাদের গুলশান বনানী বা বসুন্ধরা সিটি, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে যেতে হয়। আমাদের স্বজনরা, এমনও অনেক ঘটনা ঘটেছে যে আমাদের স্বজনরা অসুস্থ হয়েছে, তাদেরকে গাড়ি দিয়ে নিয়ে ধোয়াইপা রূপ করতে আমাদের স্বজনরা মৃত্যুবরণ করেছে। আমাদের এলাকা 18 বছর তারা পার করেছে, হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করেছে, কিন্তু এই এলাকায় একটি সরকারি আধা সরকারি হাসপাতাল তো এলাকার মানুষের জন্য নির্মাণ করে। অথচ বিএনপিরা বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সালাউদ্দিন আহমেদ ওই মাতুয়াইলে আমাদের মা শিশু হসপিটাল নির্মাণ করে গিয়েছিলেন। আমাদের এই এলাকায় 18 বছর যাবত আমাদের সন্তানদের জন্য যে তারা ইন্টার পাস করে তার একটি ডিগ্রি কলেজে ভর্তি হবে, আমাদের এই এলাকায় কোনো ডিগ্রি কলেজ নাই। 18 বছর পার করেছে, আমাদের সন্তানদের জন্য তারা চিন্তা করে না। আমাদের অনেক মেধাবী সন্তানরা, যারা সত্যিকার অর্থে মেধাবী, যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে, কিন্তু ভাইভাতে যাওয়ার আগে তারা কি করেছে, তারা এলাকায় খবর নিয়েছে যে তারা আওয়ামী লীগ ঘরনার কিনা, এবং তারা যখন দেখেছে এরা কোনো দল করে না, তারা আওয়ামী লীগ করে না, তাদেরকে চাকরি দেয়া হয় নাই। আমাদের সন্তানদেরকে তারা যোগ্যতা অনুযায়ী তাদেরকে সরকারি চাকরিতে তাদেরকে চাকরি দেওয়া হয়। বিভিন্ন ভাবে আমাদের এলাকার মানুষকে ঠকিয়েছে তারা। যে এলাকার ব্যক্তিবর্গরা আছেন, এলাকার মুরব্বীরা আছেন, তারা এলাকার সমস্যা শুনে তারা সমস্যার সমাধান করবেন, কিন্তু এখানে একটু যোগ করতে হবে। এখানে সকল শ্রেণী পেশার মানুষরা এলাকায় বসবাস করে। নিম্ন আয়ের মানুষ বসবাস করে, মধ্যম আয়ের মানুষ বসবাস করে, অনেকে একেবারেই সাধারণ মানুষ বসবাস করে। তাদেরকে আপনাদেরকে কথা বলার সুযোগ তৈরি করে দিতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমি প্রণয়ন করতে চাই এলাকায় আমাদের মুরব্বীদের সহযোগিতায়। আপনারা যদি সুযোগ করে দেন, বিভিন্ন বিষয়ে আমরা পদক্ষেপ নিতে পারবো। অনেক খালি জায়গা আছে আমাদের, আমরা চেষ্টা করলেই এই আমাদেরকে খেলার জায়গা হিসেবে আমরা উপযুক্ত করে তুলতে পারি। কিশোর গ্যাং এর কথা বলেছেন, কিশোর গ্যাং, আমি আপনাদের কাছে সহযোগিতা চাই যে কিশোর গ্যাং এর নেতাটাকে, কেউ তো নেতা কিশোর গ্যাং এর, সেই নেতাটাকে আমাকে চিহ্নিত করে দেন। কিভাবে তাকে শায়েস্তা করতে হবে, কিভাবে তাকে পুলিশে দিতে হবে, বাকি কাজ আমাদের। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা বলে দিলেন আর আমি জেনে গেলাম এমন না, আমাকে স্পেসিফাই করতে হবে। আমাদেরকে সুস্পষ্টভাবে আমাকে জানাবেন যে উমুক 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 ছেলেগুলি এলাকায় কিশোর গ্যাং, তারা নেতৃত্ব দেয়, তারা বখাটে, তাদের জন্য আমাদের কন্যা সন্তানরা বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে বাড়িতে আসতে পারে না ঠিকভাবে, তাদের জন্য আমাদের মা বোনেরা নিরাপদে রাস্তায় হাঁটাচলা করতে পারে না, বা তাদের জন্য আমাদের মুরব্বীরা, আমাকে একজন বলেছেন যে ফজর টাইমে, অন্য এলাকায় বলেছেন, এলাকায় না, যে আমাকে বলেছেন যে ভাতিজা ফজরের টাইমে যে মসজিদ, বাড়ি থেকে মসজিদে যাই ভয় করে, যে বকাটা ছেলেরা দাঁড়ায় থাকে, তাদেরকে চিহ্নিত করে দেন। ইনশাল্লাহ আমাদের এলাকার এমপি হইতে হবে না, চেয়ারম্যান হইতে হবে না, আমরা ব্যবস্থা নিয়ে তাদেরকে কিভাবে শায়েস্তা করতে আমরা ব্যবস্থা নিই, কিন্তু সেখানে আপনাদের সহযোগিতা প্রয়োজন। প্রিয় এলাকাবাসী, গ্যাস নেই, গ্যাসের কথা বলেছেন। বাংলাদেশে গ্যাস একটি জাতীয় সমস্যায় রূপান্তরিত হয়েছে। এটার কারণও আছে, বিগত 18 বছরে তারা ব্যস্ত ছিল লুটপাটে। আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, আমরা তো বিশ্বাস করি সেটা। মুসলমান দেশ, 95 ভাগের বেশিরভাগ মানুষ মুসলমান এলাকা এই দেশে। অন্যান্য দেশে যদি প্রাকৃতিক সম্পদ থাকে, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকেও ভুকা রাখবেন না, আমাদেরকেও প্রাকৃতিক সম্পদ দিয়েছে। আমাদের দেশে তো গ্যাস আছে, যেটা উত্তোলন করে শেষ পর্যায়ে যাচ্ছে। নিশ্চয়ই অন্য জায়গায় গ্যাস পাওয়া যেতে পারে, কিন্তু তারা বিগত 18 বছরে গ্যাস খুঁজে নাই। তারা তাদের ব্যবসায়িক গোষ্ঠীকে লাভবান করার জন্য এবং সেখান থেকে তারা কমিশন পাওয়ার জন্য তারা বেশি নির্ভর হয়ে গেছে এলএনজি আমদানি করার জন্য। ঠিক আছে, আপনারা এলএনজি আমদানি করতেন, কিন্তু পাশাপাশি আমাদের দেশে ব্যাপক আকারে আপনারা যদি প্রাকৃতিক সম্পদ খুঁজতেন, যদি ড্রিল করতেন, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আমরা গ্যাস পাবো, আমরা তো আশা করতে পারি। তো আজকে গ্যাস নেই। গত সপ্তাহের আগের সপ্তাহে সম্ভবত না, আমরা রায়েরবাগ অফিসে গিয়েছিলাম এলাকার অনেক মুরব্বীদেরকে নিয়ে, এবং সেখানকার ডিজিএম উনি বলেছিলেন যে খুব উপকার হয়
যদি আমরা তিতাস গ্যাসের এমডির সাথে আলোচনা করি, এবং সেটির ব্যবস্থা উনি করে দিয়েছিলেন। এলাকার সাবেক কমিশনারগণ, সাবেক মেম্বার, এলাকার অনেক গণ্যমান্য মুরব্বীরা আমরা গিয়েছিলাম তিতাস গ্যাসের এমডির কাছে গত সপ্তাহে, এবং এলাকার যে সমস্যাগুলি, মূলত যেখানে খাল পরিষ্কার করতে গিয়ে যে লাইনগুলি ছিল সেগুলি নষ্ট করে দিয়েছিল, সেগুলি ডিসকানেক্ট করা হয়েছিল, এবং বিভিন্ন জায়গায় তারা মনে করছেন, বা এলাকার যারা সাবেক কাউন্সিলররা ছিলেন, এখানে আমার জুম্মন কাকাও মনে করতেন যে এখানে হয়তো ওই কানেকশনগুলি আবার দেয়া হয়নি, এবং তারা যখন খালটি পরিষ্কার করেছেন অনেক গ্যাস লাইনের ভিতরে লিক হয়ে পানি ঢুকেছে। তো সেখানে সিদ্ধান্ত হয়েছিল সবার সামনে যে তারা স্পেসিফিক কিছু জায়গায় গিয়ে তারা খুঁজবেন যে কোথায় পানি লিকটা হয়েছে, যে পানি ঢুকছে, এবং কোথায় কানেকশনটা দেয়া বাকি আছে। আমি তাদেরকে বলে এসেছিলাম যে ভাই, অন্য এলাকায় কি করবেন জানি না, আমার এলাকার মানুষ কিন্তু আন্দোলনকে ভালোবাসে দাবি আদায় করার জন্য। যদি আপনারা সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে এলাকার গ্যাসের সমস্যা নির্ধারণ না করেন বা ঠিক না করেন, তাহলে কিন্তু এলাকার মানুষ আন্দোলনে নামবে, এবং সবার আগে আমি কিন্তু থাকবো আন্দোলন। তো এখনো সপ্তাহ 10 দিন পূরণ হয়নি। আমরা ফ্যাসিস্ট না, আমরা আওয়ামী লীগ না। আওয়ামী লীগ যেটা করেছে সেটা আমরা করব না। এরাও আমাদের দেশের সম্পদ, দেশের কর্মকর্তা, দেশের কর্মচারী। তাদেরকে আমরা শুধরানোর সুযোগ দিব, যাতে তারা এলাকার মানুষের উপকারে আসে। যেখানে যে কাজটা করার প্রয়োজন, সে উপযুক্ত কাজটা যাতে করে, সেটার সুযোগ আমরা দিব। কিন্তু আমরা যদি কাজে অবহেলা দেখি, তাহলে আমরা তো কোনো না কোনো ব্যবস্থা আমাদের নিতে হবে। প্রিয় এলাকাবাসী, আমার এলাকার মানুষ, এটাও বলতে হয় যে আপনারা এই এলাকার, মানে সাবেক দনিয়া ইউনিয়ন, আগে কি ছিলেন? শ্যামপুর ইউনিয়ন, মানে ঢাকা 4-এর অবিচ্ছেদ্য অংশ এই 60-61 নাম্বার ওয়ার্ড। কিন্তু 2008-এ আমাদের সাথে আলোচনা না করে, যারা সাবেক জনপ্রতিনিধি ছিল, এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিল, তাদের সাথে কোনো আলোচনা না করে শুধুমাত্র আওয়ামী লীগের মহাজোটকে সুবিধা দেওয়ার জন্য ঢাকা 4 এবং 5 ভাগ করা হয়, এবং এই এলাকা বিশেষ করে ঢাকা 5-এ নিয়ে যাওয়া হয়। এবং নিয়ে যাওয়ার ফলে কি হয়েছে, যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ দিকে অবস্থিত হয় এলাকা একেবারে অবহেলিত অবস্থায় তারা রেখে দিয়েছিল, কোনো সেবা তারা পায়নি। এবং আমার এলাকার মানুষ, আমার এই অঞ্চলের মানুষ, ঢাকা 4-এর মানুষ সব দিক থেকে অবহেলিত ছিল। হোল্ডিং ট্যাক্স দেন, সিটি কর্পোরেশন সেবা পাই না, রাস্তা পাকা হয় না, রাস্তার কোথাও ড্রেন আছে, ড্রেন পরিষ্কার হয় না, আবার কোথাও ড্রেনেজের ব্যবস্থা নাই, আবার কোথাও ল্যাম্পপোস্ট আছে, লাইট নাই, আবার ল্যাম্পপোস্ট লাইট আছে, সে লাইট জ্বলে না। দিনে দিনে আমাদের হোল্ডিং ট্যাক্স বেড়ে যাচ্ছে, কিন্তু সেবার অর্ধেকও আমরা পাই না। তিতাস গ্যাসের বিল দেই, কিন্তু গ্যাস পাচ্ছি না। আবার আমরা সিলিন্ডার কিনতে টাকা ব্যয় করতেছি। আমাদের মা বোনেরা একটা সময় ছিল যে আধা বেলা অপেক্ষা করতে চুলার সামনে, এখন সারা দিন রাত তাদেরকে কষ্ট করতে হয়, কারণ গ্যাস তো আর আসে না। তাদের আপনজনকে, আমাদের স্বজনদেরকে দুই মুঠা ভাত খাওয়াবে, সেটার জন্য তাদের আজকে দিন রাত কষ্ট করতে হচ্ছে। তার উপরে আমাদের আবার আলাদাভাবে আমাদের অর্থ ব্যয় করতে হচ্ছে সিলিন্ডার কেনার জন্য। তো আমরা তাদেরকে বলেছিলাম যে আমার এলাকার মানুষকে যদি গ্যাস না দেন, তাহলে বিলটা নিয়েন না। তো তারা বলতে চায় যে আরেকটা কথা, যেটা আপনারা কেউ পছন্দ করবেন না, আমিও করি নাই, প্রিপেড মিটার। বিদ্যুতের প্রিপেড মিটার তো আমাদের এলাকার জনগণের বা বাংলাদেশের জনগণের উপর একটা অত্যাচার নাকি? আপনারা কি কেউ খুশি? চুরি, এই তো সেটাতে আমরা রাজি হই নাই। আপনারা পানির বিল দেন না, পানি পাচ্ছেন না, নানান বাহানায়, কিসের RFL এর লাইন, কিসের নাকি পদ্মা নদীর পানি খাওয়াবে আমাদের, পানি আসে না। তো শেখ হাসিনা, এই খুনি হাসিনা, এই ফ্যাসিস্ট মানুষের সম্পদ বিভিন্নভাবে লুটে নষ্ট করেছে। 18 বছর পার করেছে যারা এমপি ছিল এলাকার, তারা এলাকার জন্য একটা খেলার মাঠ খুঁজে বের করতে পারেনি। এলাকা তো একটা সময় অনেক খালি জায়গা ছিল, এবং সরকারি খাস জমিও অবশ্যই থাকার কথা এখানে,
তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি এলাকার সন্তান হিসাবে, সেই খাস জমি যদি থেকে থাকে সেগুলি খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যদি যথার্থ পরিমাণ জায়গা আমরা বের করতে পারি, যদি দখল হয়ে থাকে সেগুলি বেদখল করার পরে আমাদের এই অঞ্চলের মানুষের জন্য কবরস্থানেরও দরকার আছে। কেউ চিন্তা করে না যে এলাকার মানুষ, আমাদের স্বজনরা কবর দিতে অনেক অসুবিধা, সেই দূর দূরান্তে যেতে হয়। ব্যক্তিগত কবরস্থানে অনেক মিনতি করে আকুতি করে কবর দিতে হয় আমাদের স্বজনদেরকে, কবরস্থান করার কেউ চিন্তা করে নাই। এলাকার একটা নিম্ন আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষের জন্য যে আমাদের স্বজনদের অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, যে একটি সরকারি সিটি কর্পোরেশনের একটু অল্প টাকা দিয়ে আমরা একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে যে আমাদের পারিবারিক অনুষ্ঠান করব, সেটি তারা করে নাই। আমাদের এলাকায় কমিউনিটি সেন্টার আছে নাকি সিটি কর্পোরেশন? নাই, করে নাই। একটি সমাজ তখনই সুন্দর হবে যখন এলাকার জ্ঞানীগুণী ব্যক্তিরা, এলাকার সম্মানিত ব্যক্তিরা এলাকার সমাজে কথা বলার সুযোগ পাবেন এবং এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ পাবেন। আমি মনে করি বিশেষ করে আমাদের মুরব্বীরা যারা আছেন, ওলামায়ে কেরামরা যারা আছেন, তাদের যে লম্বা জীবনের সময়ের মধ্যে তাদের যে জীবনের অভিজ্ঞতা, তাদের প্রজ্ঞা, তাদের ধ্যান ধারণা, তাদের চেতনায় লুকিয়ে আছে আমাদের মতো যারা আজকে সমাজ নিয়ে কাজ করার চেষ্টা করছি অনেক অমূল্য দিক নির্দেশনা। আমি মনে করি আমরা যদি আমাদের মুরব্বীদের নির্দেশনা মেনে কাজ করি, এলাকার অনেক সমস্যার সমাধান আমরা করতে পারব। তাই আমি প্রথমেই যেটা বলতে চাচ্ছি, এটা আমি সকল এলাকায় গিয়ে বলছি এবং এটা হওয়া দরকার, এবং আমি সুযোগ পেলে এই কাজটি আমি সর্বপ্রথম করব। সেই কাজটি হচ্ছে যে এলাকার এমন একটি জায়গা তৈরি করা দরকার। আমি মহল্লা ভিত্তিক কথা বলছি, আমি ওয়ার্ড ভিত্তিক কথা বলছি না। প্রত্যেকটা মহল্লা একটা জায়গা তৈরি করা দরকার, যেখানে এলাকার মুরব্বীরা, এলাকার ওলামায়ে কেরামরা আছেন, অনেক সামাজিক সংগঠন নিয়ে ব্যক্তিত্বরা আছেন যারা সমাজের বিভিন্ন বিষয় ঠিক করার জন্য কাজ করে থাকেন। পাশাপাশি এই সমাজের প্রত্যেকটি ব্যক্তি, হোক বাড়িওয়ালা, হোক ভাড়াটিয়া, হোক একজন দোকানদার, হোক একজন রিক্সা চালক, হোক একজন আপনার টং দোকানে চা বিক্রি করে কিন্তু আপনার এই সমাজে বসবাস করেন, উনি সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটি জায়গা তৈরি করতে হবে আমাদেরকে, যেটা সকলের সমন্বয়ে। যে এলাকার সমস্যা তো 18 বছরের সমস্যা রেখে গেছি সেটি তো আছেই, কিন্তু দৈনন্দিন কিছু নতুন সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলি মোকাবেলা করতে হলে একটি কমন জায়গা তৈরি করার দরকার, যেখানে মানুষের সমন্বয়ে এলাকার সমস্যাগুলি উঠে আসবে মানুষের বক্তব্যের মাধ্যমে, এবং সেগুলি কিভাবে সমাধান হবে সকলে বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন, এবং আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছি সেগুলি সমাধানে আপনাদেরকে নিয়ে কাজ করে সমাধান করব। আমি মনে করি সেই ব্যবস্থাটা সমাজে হওয়া সবার আগে প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি না যে রাজনৈতিক দলের কোনো নেতা এককভাবে এলাকার সকল সমস্যার সমাধান করে দেবে, এবং আমি এটা বিশ্বাস করি যে যদি কোনো রাজনৈতিক দলের নেতার উপরে এককভাবে এলাকার মানুষ ক্ষমতা দিয়ে দেয়, তাহলে কিন্তু তার মাধ্যমে বিভিন্নভাবে ভুল হতে পারে। এবং বিগত 18 বছরে যে সমস্যাগুলি আমরা নিজেরা ভোগ করেছি, মানে দুর্ভোগ করেছি, যেটা আমরা দেখেছি যে মানুষের উপরে কিভাবে অন্যায়, অবিচার, অত্যাচার হয়েছে। যদি কোনো রাজনৈতিক দলের নেতার উপরে এককভাবে আমরা ক্ষমতা দেই, সেইভাবে আবার একটি সুযোগ তৈরি হতে পারে যেখানে নেতার মাধ্যমে আবার এলাকার মধ্যে অত্যাচার, অন্যায়, অবিচার হতে পারে। তো সেইটি যদি আমরা না চাই, সেখানে আমাদের একটি সমন্বিত উদ্যোগ দরকার, এবং সেই সমন্বিত উদ্যোগের প্রথম সারির আমাদের এলাকার মুরব্বীরা থাকবে, সেটা হওয়া দরকার আজকে। এবং সেইখানে আমাদের তরুণরা, আমাদের যুবকরা, আমাদের মা বোনেরা, এলাকার সকল শ্রেণী পেশার মানুষের কথা বলার জায়গা তৈরি করে দিতে হবে। আমরা আসলে স্বাধীনতা পরবর্তী সময় থেকে একটি ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গেছি যে আমরা মনে করি যে, বা আমরা চাই যে একটি নেতা আসবে, নেতা বক্তব্য দিবেন,
নেতার মাঝে কিছু কথা বলে দিব, সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা বাড়িতে গিয়ে ঘুমায় যাব। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই পর্যন্ত এই চিন্তা, এই ধারণায় এলাকার সমস্যার সমাধান হয়নি। হয়তোবা অনেক কিছু হয়েছে, বাট সমাজে সবার যে সমান অধিকার সেটা প্রতিষ্ঠা হয়নি। আমাদের সমাজে সকলের সমান অধিকার সেটা প্রতিষ্ঠা করা দরকার। প্রিয় এলাকাবাসী, এলাকার সমস্যা এমনিতে সমস্যার সমাধান হবে না। এখানে আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন, এখানে আপনাদের ভূমিকা রাখতে হবে। সুযোগ কিন্তু বারবার আসবে না। বিগত 18 বছর বিএনপি সহ সমন্বয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পরিবারের অনেক সদস্যরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। আমাদের ছেলেমেয়েরা, আমাদের মেধাবী, আমার দলের মেধাবী ছাত্ররা, আমার দলের মেধাবী যুবকরা তাদের সরকারি চাকরির বয়স হারিয়ে ফেলেছে, কোনো চাকরি পায়নি। তারা লড়াই সংগ্রাম করতে গিয়ে তাদের জীবনের যে অল্পটুকু, তাদের মা বাবার যে অল্প সম্পদ ছিল সেটি তাদেরকে হারাতে হয়েছে। আমাদের মেধাবী সন্তানরা যেই একটা এলাকায় থাকতে পারে না, আরেক এলাকায় গিয়ে রিক্সা ভ্যান চালিয়েছে। আমাদের মেধাবী সন্তানরা এলাকার, যারা কোনো দল করে না, তাদের মেধা থাকা সত্ত্বেও, তাদের সুযোগ থাকা সত্ত্বেও, তারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তারা ভাইভাতে গিয়ে তাদেরকে ঠকিয়ে দিয়েছে। কেন? তারা আওয়ামী লীগের পরিবারের হয়নি, বা তারা যুবলীগ করেনি, বা তারা ছাত্রলীগ করেনি। যুবলীগ ছাত্রলীগ দিয়ে সরকারি চাকরির সকল জায়গা তারা পূরণ করেছে। এটা কি সত্য নয়? সেখানেই তো আমরা পরিবর্তন চাচ্ছি, যে আমাদের সন্তানরা যারা মেধাবী, যারা আমরা বাবা মারা স্বপ্ন দেখি যে আমার সন্তান একটি সরকারি চাকরি করবে, বা আমার সন্তান একটি বেসরকারি প্রতিষ্ঠানে তার যোগ্যতার মাপকাঠিতে এসে উত্তীর্ণ হয়ে সে চাকরি পাবে, সেটাই তো আমরা স্বপ্ন দেখি নাকি? তো সেটার জন্য আমাদের কি করতে হবে? সেটার জন্য আমাদের প্রত্যেকটি সমাজ ব্যবস্থা আগে ঠিক করতে হবে। আজকে দেশে কোনো নির্বাচিত সরকার নেই, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশের মানুষের অনুরোধে দায়িত্ব নিয়েছেন। তারা একটি সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন এবং সেটি তারা ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারিতে হবে। কোন ধর্মে বর্ণের মানুষ কি তিনটা নির্বাচন হয়েছে ভোট দিতে পেরেছেন? ভাই পারছেন কিনা বলেন? আমাদের যে যুবক ভাইরা, আমাদের যে যুবতী বোনেরা যারা নতুন ভোটার হয়েছেন গত ইলেকশনের সময়, তারা কি ভোট দিতে পারছেন? আমাদের মা বোনেরা ভোট দিতে পারছেন? আপনারা ভোট দিতে পারেননি। তো আপনি তো ভোট দিবেন তাকে যার উপরে আপনার আস্থা তৈরি হবে, যে না এই মানুষটি, তার উপরে আমার আস্থা আছে, কারণ সে আমার দুঃখ দুর্দশাটা বুঝে, সে বুঝে যে 18 বছর এই জায়গার কি অত্যাচার নির্যাতন হয়েছে এবং বর্তমানে আমার এলাকার কি সমস্যা সে ভালো মতো জানে। সে এক মিনিট সময় অপচয় করবে না। তাকে আমি ভোট দিয়ে আমি সংসদ সদস্য নির্বাচিত করব, বা মেম্বার নির্বাচিত করব, বা কমিশনার নির্বাচিত করব, যিনি রাত দিন তার প্রচেষ্টা থাকবে যে আমার এলাকার সমস্যাগুলি সে সমাধান করে দিবে। নাকি অন্য কারণে ভোট দিব? আমরা মানুষকে ভোট দিব যে আমার দাবিটা সে আদায় করে দিবে। যে এলাকার যে সমস্যাগুলি আছে, সেটা হোক রাস্তাঘাট ঠিক মেরামত থেকে ঠিক করে, যে আপনাদের জলাবদ্ধতা আছে, আপনাদের এখানে ল্যাম্প পোস্ট আছে, লাইট জ্বলে না। আজকে আমি হাঁটার সময় মসজিদ থেকে বেরিয়ে বলতেছিলাম যে বাহ, আপনাদের এলাকায় তো সকল লাইট জ্বলতেছে। তা আমাদের মুরব্বী বলল যে মেবি আপনি আসবেন দেখে লাইট জ্বলতেছে। এই যে একটা ব্যবস্থা, এটি পুরনো আমলের ব্যবস্থা, যে একজন নেতা যাবেন, বা একজন রাজনৈতিক নেতৃত্ব আসবেন, বা এলাকার কমিশনার আসবেন, বা এলাকার চেয়ারম্যান আসবেন, বা মেম্বার আসবেন, বা সংসদ সদস্য আসবেন, ওনারা জেনে যাবেন বা কেউ জানিয়ে দিবেন যে নেতা আসতেছে, সব লাইট আজকে কিন্তু জ্বলতে হবে। এই যে একটা পুরনো ব্যবস্থা, এটা বন্ধ করতে হবে। এবং এটা তখনই বন্ধ হবে যখন সবাইকে জবাবদিহির আওতায় আনতে পারবেন আপনারা। এবং আপনারা যদি মনে করেন যে আরে রবিন সাহেব আসছে, উনি তো সবকিছু একবারে জবাবদিহিতার সবার আগে উনি নিবেন। হ্যাঁ, আমি নিব, হয়তো বা অনেকে নিবে না। আমি এলাকার সন্তান, আমার জবাবদিহিতা থাকবে আপনাদের কাছে, আমি জবাবদিহিতা নিব।
কিন্তু আমি তখনই নিতে পারবো যদি আপনারা আমার সাথে আমার কাতারে থাকেন এবং আপনারা জব দিতে চান। কারণ যখন জনগণ যদি, এলাকার মানুষ যদি জবাবদিহিতার কথা ভুলে যায়, যে না জবাবদিহিতা তো আমার অধিকার, কোন নেতা, কোন সরকারি কর্মকর্তা, কোন কর্মচারী আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা বেতনভুক্ত সরকারি কর্মচারী কর্মকর্তা, তারা আমাদের কাছে জবাবদিহিতা দিতে হবে, এটা আমার অধিকার। সেটা বিগত 18-20 বছর আমরা ভুলে গিয়েছিলাম। প্রিয় এলাকাবাসী, আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন আগে করতে হবে। এখানে দেশের মানুষ সবাই এই দেশের মালিক, এই দেশের মানুষরাই সরকারি কর্মকর্তা কর্মচারী, এবং যারা নেতৃত্বের জায়গায় আসে তারাও এই দেশেরই মানুষ। কিন্তু জনগণ আমরা ভুলে যাই যে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় অধিকার আমাদের আছে, আমাদেরকে প্রশ্ন করার অধিকার আছে। বিগত 18 বছর কেউ একটা প্রশ্ন করতে পারেনি। প্রশ্ন করছেন তো আপনি, মামলা খাইছেন, আপনারা না পাইলে আপনার ছেলেরে নিয়ে গেছে, আপনার ছেলেরে না গিয়ে আপনার ভাইরে নিয়ে গেছে, আপনার ভাইরে না পাইলে আপনার পারলে আপনার মেয়েরেও নিয়ে গেছে থানায়। হাজার হাজার এরকমের ঘটনা ঘটেছে। আহমেদ রবিন, আমি দক্ষিণ বিএনপির সদস্য সচিব। তাছাড়া আমি এলাকার সন্তান। বিশেষ করে দুপুর বেলায় হঠাৎ করে অনেক পানি এখানে জমে যায়, মানুষের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে, গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে, মানুষের চরম দুর্ভোগে পৌঁছে গেছে। তো মূলত আজকে এলাকার মুরব্বীদের সাথে একটু মত বিনিময় সভা করতে এসেছি যে আমরা কিভাবে একটু উদ্যোগ নিতে পারি যাতে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা যায়। কি ধরনের উদ্যোগ নিচ্ছেন আপনারা? আপাতত এখন যেটা আমরা একটি মানববন্ধন করার এখানে কথা হয়েছে, আমরা আগামী শনিবার দিন সকাল 10টায় এই পাইপ রাস্তার উপর আমরা এলাকাবাসী সহকারে একটি মানববন্ধন করব। এই রাস্তা যাতে যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশন উদ্যোগ গ্রহণ করে এবং রাস্তার কাজ দ্রুত শুরু করে সম্পূর্ণ করে। আর আরেকটা উদ্যোগ যেটা আমরা নিয়েছি, আমাদের ব্যক্তিগত অর্থায়নে রাস্তার যে পানি নিষ্কাশনের যে ড্রেনগুলি আছে সেগুলি পরিষ্কার করার জন্য, এখানে হয়তো বা ব্লকেজ আছে কোথাও, এই ব্লকেজটা ফাইন্ড আউট করার জন্য যে কোথায় ব্লকেজটা হয়েছে সেটি পরিষ্কার করার জন্য ব্যক্তিগত অর্থায়নে আমরা উদ্যোগ নিয়েছি। আর হয়তো আগামীকাল থেকে এখানে কাজ করব। আমাদের এই এলাকা একটা শিল্পাঞ্চল, তাই না? বিএনপি যখন এর আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল, আমি আপনাদেরকে খবর নেওয়ার জন্য অনুরোধ করব যে এই শিল্পাঞ্চলে যতগুলি ইন্ডাস্ট্রিজ ছিল, আজকে তখন কতগুলি চলমান ছিল আর আজকে কতগুলি চলমান আছে, প্রায় সবগুলি বন্ধের পথে। আমাদের এলাকায় ইন্ডাস্ট্রিজ গুলি চলমান থাকলে আমার এলাকার মানুষ, আমার এলাকার ভোটাররা সেখানে চাকরি পাবে। আমাদের শিল্প এলাকার মালিকরা যদি তাদের ব্যবসায় সমৃদ্ধি ঘটে, আমার এলাকার মানুষের জীবনে সমৃদ্ধি ঘটবে, কারণ তারা আমার এলাকার মানুষকে চাকরি দিবে। আমি এলাকার ব্যবসায়িক সমিতি, বিভিন্ন সমিতির মালিক সমিতির সাথে বসেছি, তাদের কথা একটাই যে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের ব্যবসা করতে সরকারি যে বিভিন্ন অধিদপ্তরে যে অনুমতি নিতে হয় সেগুলি সহজীকরণ করেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা এলাকার মানুষকে চাকরি দিব, আমরা এলাকার মানুষকে নিয়ে আমাদের ব্যবসায় আমরা সমৃদ্ধি ঘটতে চাই। আমরা চাই এলাকার পরিবারগুলি তাদের জীবনে সমৃদ্ধ ঘটুক, আমাদের তরুণরা, আমাদের মেধাবীরা এই এলাকায় চাকরি করতে পারবে ভালো ভালো জায়গায়। তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তরুণদের জন্য যে ভাবনা তার আমাদের 31 দফায় উনি ঘোষণা করেছেন, আমাদের এই এলাকার আমাদের সন্তানরা, বিশেষ করে আমার এলাকার ঢাকা 4-এর যে সন্তানরা আছো, যারা তোমরা মেধাবী, যারা তোমরা সুযোগ, যে সুযোগ অল্প একটি সুযোগ হলে তোমরা জীবনে সাইন করতে পারবে, তোমাদের বাবা মার নাম উজ্জ্বল করতে পারবে, তোমাদের যে অল্প একটা ধাক্কার দরকার, অল্প একটু সহযোগিতা দরকার, সবার আগে আমি তোমাদের ওই সহযোগিতা। আমাদের এলাকায় আমি কোনো বেকার দেখতে চাই না। আমাদের সন্তানদেরকে কোনো না কোনো ভাবে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, আমাদের মহিলা বিষয়ক মন্ত্রণালয় আছে, আমাদের আরেকটা যুব বিষয়ক মন্ত্রণালয় আছে, এই 3টা মন্ত্রণালয় যদি ঠিক মতো আমাদের এলাকায় প্রশিক্ষণের ব্যবস্থা করে, বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে, আমাদের এলাকায় তরুণ মেধাবী যুবক বেকার থাকার কথা না। কিন্তু সেখানে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে আমি
সহযোগিতার জন্য অনুরোধ করছি, আমাকে একটু ন্যূনতম সহযোগিতাটুকু করবেন। যদি আপনাদের আস্থায়, যদি আপনাদের ভালোবাসায় আমি সংসদে যেতে পারি, আমি আমাদের এলাকার মানুষের জন্য আমি কাজ করে আমার জীবন শেষ করতে চাই।